তো মার্কেটে টাইম ট্রাভেল নিয়ে সিনেমা তো প্রচুর রয়েছে, তবে সেগুলোর মধ্যে একটাও ক্রিস্টোফার নোলানের টেনেট সিনেমাটার মতন জটিল না। তো আমিও ভাবছিলাম যে বহুদিন জটিল কোনো সিনেমার তো এক্সপ্লেনেশন আসছে না, মাথায় জং পড়ে যাচ্ছে, তো চলো এমনই কিছু একটা করা যাক আর কি। শুলির উপর বসে শুরু করছি টেনেট সিনেমার এক্সপ্লেনেশন। হে গাইস, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ক্রিস্টোফার নোলান পরিচালিত টেনেট সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। স্থানটা হচ্ছে কিয়েভ, একটা বড় ওপেরা হাউসে একটা শো হচ্ছে, আর সেই মুহূর্তে সেখানে কিছু সন্ত্রাসীরা হামলা করে। সেই সন্ত্রাসীগুলো সেখানে একটা ডিভাইস খুঁজছে যেটার নাম হচ্ছে অ্যালগোরিদম। অন্যদিকে স্পেশাল ফোর্সও সেখানে চলে এসেছে সেই সন্ত্রাসীদের সাথে লড়াই করার জন্য। তবে তারই মধ্যে আমাদের গল্পের হিরো, যে একজন সিআইএ এজেন্ট, সেই স্পেশাল ফোর্স সেজে সেই স্থানে প্রবেশ করে। সেও সেই ডিভাইসটা যেটার নাম হচ্ছে অ্যালগোরিদম সেটাকে চুরি করতে এসেছে। যে মানুষটার কাছে ছিল সেই যন্ত্রটা, সেই মানুষটার থেকে তারা সেটাকে রিট্রিভ তো করে নেয়। তবে আমাদের যে প্রোটাগনিস্ট বলতে গল্পের মেন ক্যারেক্টারকেই বোঝানো হয়, তবে যেহেতু সিনেমাতে তার কোনো নাম দেওয়া হয়নি তো আমি তাকে প্রোটাগনিস্ট বলেই রাখছি। সে তো সেখানে এসেছে যা সিম্পল একটা টাস্ক করতে, সেই জিনিসটাকে উদ্ধার করতে। তবে সে লক্ষ্য করে যে সন্ত্রাসীরা সেই ওপেরা হাউসের চারিদিকে বোম লাগিয়ে রেখেছে, প্রচুর নিরীহ মানুষ সেখানে মারা যাবে। সেই কারণে প্রোটাগনিস্ট সেখান থেকে সেই বোমগুলোকে সরানোর চেষ্টা করে। আর তখনই এক স্পেশাল ফোর্স এজেন্ট সেই প্রোটাগনিস্টকে হাতে নাতে ধরে নেয়। সে দেখে নেয় যে এই মানুষটা তো ছদ্মবেশে এখানে এসেছে। আর সেই মুহূর্তেই সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। পিছন থেকে আরেকজন তৃতীয় ব্যক্তি সেই আসল এজেন্টটাকে গুলি মারে। তবে সেই বন্দুকের গুলিটা সম্পূর্ণ ইনভার্ট ছিল। মানে বেসিক্যালি কি হয়, আমরা বন্দুকের ট্রিগারটা টিপি, বন্দুক থেকে গুলি বেরোয়। তবে এখানে কেসটা সম্পূর্ণ উল্টো ঘটেছে। গুলি অলরেডি আগে বেরিয়ে গেছে, সেটা পাল্টা রিটার্নে বন্দুকের মধ্যে চলে এসেছে। জিনিসটা দেখতে বড় অদ্ভুত, তাই না? যাই হোক, আমাদের প্রোটাগনিস্ট তো বেঁচে যায়, তবে সে বুঝতে পারলো না যে সেই তৃতীয় ব্যক্তিটা আসলেই কে, যে তার জীবনটা বাঁচালো। তবে তার ব্যাগটা আমরা লক্ষ্য করতে পারি যে ব্যাগে একটা লাল মতন ট্যাগ বা একটা রিং রয়েছে। যাই হোক, আমাদের প্রোটাগনিস্ট তো ফাইনালি মিশনটা করে নিয়েছে, এখন ফেরার পালা। তবে আমাদের প্রোটাগনিস্টকে যে মানুষগুলো অ্যাকচুয়ালি হেল্প করেছিল তারাই অ্যাকচুয়ালি ভিলেন। তারা আমাদের প্রোটাগনিস্টকে বেঁধে টর্চার করতে থাকে, তার থেকে জানার চেষ্টা করে যে সে কার হয়ে কাজ করছে। সুযোগ বুঝে আমাদের প্রোটাগনিস্ট একটা সুসাইড পিল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে যখন তার হুঁশ আসে তখন আমরা প্রোটাগনিস্টের সামনে তার বসকে দেখতে পাই। এর মাঝে কি হয় সেটা দেখায় না, তবে আমরা জানতে পারি যে সেই সুসাইড পিলটা যেটা সেই প্রোটাগনিস্ট খেয়েছিল সেটা অ্যাকচুয়ালি ফেক ছিল, এবং এটা তার পরীক্ষা ছিল যে সে সত্যি বিশ্বস্ত কিনা। সেটা বিষ তো না, বরং সেটা একটা পিলস যেটা তাকে কিছু সময়ের জন্য কোমাতে পাঠিয়ে দিয়েছিল। আর ততক্ষণে সিআইএ এজেন্টরা সেখানে চলে আসে এবং প্রোটাগনিস্টকে বাঁচিয়ে নেয়। তাকে এক্সপ্লেন করা হয় যে কেন তার থেকে এই পরীক্ষাটা নেওয়া হলো, কারণ সে এই মুহূর্তে যে কাজগুলো করতে চলেছে সেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। সিআইএ গোপনে আর একটা সংগঠনের হয়ে কাজ করছে যেটার নাম হচ্ছে টেনেটের কাজ কি, তারা কি করছে, কেন করছে, এত কিছু তো ইম্পর্টেন্ট না। তবে ভবিষ্যতে একটা বড় লড়াই হতে চলেছে এবং তারা যে কাজটা করছে এইটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট। পরে আমাদের প্রোটাগনিস্ট ডক্টর লৌরার সাথে সাক্ষাৎ করে। আমাদের হিরো সে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করছে যে তার কাজটা কি, কোন বিপদ আসতে চলেছে। সেই ডক্টর জানায় যে সম্ভবত তারা তৃতীয় বিশ্বযুদ্ধ আটকানোর চেষ্টা করছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে কি নিউক্লিয়ার হলোকাস্ট? ডক্টর জানায় যে না, বরং তার থেকেও ভয়ঙ্কর কিছু। তবে তার থেকে ভয়ঙ্কর কি বা হতে পারে? আর তখনই আমাদের প্রোটাগনিস্ট একদম মাথা খারাপ করা কিছু জিনিস দেখে। তার হাতে একটা বন্দুক ধরিয়ে দেওয়া হয়, সামনে একটা পাথরের স্ল্যাব রয়েছে। প্রোটাগনিস্টকে বলা হয় যে সেখানে গুলি মারতে, বন্দুকের ট্রিগারটা প্রেস করতে, কিন্তু বন্দুকে তো গুলি নেই। আমাদের প্রোটাগনিস্ট যখন সেটাকে প্রেস করে আচমকা সেই স্ল্যাব থেকে একটা গুলি সরাসরি সেই বন্দুকের মধ্যে চলে আসে। সে কনফিউজড যে জিনিসটা কি হলো, বন্দুকটা তো খালি ছিল, গুলিটা এর মধ্যে ঢুকলো কি করে। সেই ডক্টর আরো কিছু এক্সাম্পল দেখায়। সেখানে দুটো গুলি পাশাপাশি রাখা রয়েছে, একটা সময়ের আগে যাচ্ছে, যেভাবে আমাদের চারপাশের সময়টা রান করে। এখন আপনি ঘড়ির কাঁটার দিকে তাকান, সেটা অবশ্যই ফরওয়ার্ডে রান করবে। 12টা থেকে 1টা, 2টো, 3টে, 4টে এরকম যাবে। সময় কি কখনো উল্টো দিকে বা রিভার্সে যায়? তবে এই দুটো বুলেটের মধ্যে একটা বুলেটের সময়টা ঠিক উল্টো দিকে ইনভার্টে রান করছে, তার এন্ট্রপিটা সম্পূর্ণ রিভার্সে রয়েছে। এন্ট্রপি হচ্ছে বেসিক্যালি কোনো জিনিসের ডিসঅর্ডার বা র্যান্ডমনেসকে বোঝানো হয়। এই ধরুন আপনি হাত থেকে একটা কাচের বোতল বা কাচের কোনো একটা জিনিস ফেলে দিলেন, সেটা অবশ্যই ফেটে যাবে এবং তার টুকরোগুলো, সেই কাজগুলো কোথায় কোথায় ছিটকে পড়বে সেটা কি আপনারা জানেন? বা আপনার হাতে একটা বরফ রয়েছে, আপনি সেটা রেখে দিয়েছেন, সেটা গলে গিয়ে জলটা কোথায় কোথায় ছড়াবে বা কোন দিকে ছড়াবে সেটাও কি আপনি জানেন? এই যে জিনিসটা র্যান্ডমলি ছড়িয়ে পড়ছে, এটাই হচ্ছে বেসিক্যালি এন্ট্রপি, যেটার একটা বড় এক্সপ্লেনেশন রয়েছে যেটা আমি অবশ্যই আপনাদের এখানে বোঝাতে পারবো না। তো সেরকমই হচ্ছে এই বুলেটটার এন্ট্রপি, কিন্তু এটা রিভার্সে করা। কিভাবে রিভার্সে করা হয়েছে, কারা করেছে সেটা আমরা জানি না। সে ডক্টর জানে যে সম্ভবত ভবিষ্যতের মানুষেরা এটার এন্ট্রপিটাকে রিভার্স করে দিয়েছে, উল্টো করে দিয়েছে, যার কারণে এই বুলেটটা সময়ের আগে যাচ্ছে। এই যেমন বুলেটটা নিচে রাখা রয়েছে, আপনাকে ওটাকে ধরতে হলে তার উপরে আপনার হাতটা রাখতে হবে, তবেই সেই বুলেটটাও আপনার হাতে চলে আসবে। কিন্তু আপনার হাতটা এমনভাবে রাখতে হবে যেন আপনি সেই জিনিসটাকে হাত দিয়ে ড্রপ করছেন, অর্থাৎ কজ পরে আসছে, ফলাফল আগে চলে আসছে।
কি জটিলতা শুরু হলো তো এবার। আমাদের প্রোটাগনিস্ট ঠিক সেরকমই কনফিউজ। সেই কারণেই তো ডক্টর জানায় যে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো না, জাস্ট ফিল করো। ঠিক যেমন আপনি আপনার হাত থেকে কাচের সেই জিনিসটাকে ফেলেছিলেন, সেই কাচের জিনিসটার এন্ট্রপিটাকে যদি রিভার্স করা হয়ে যেত, তাহলে ঠিক ভাঙা কাচের টুকরোটার উপরে যদি আপনি হাত রাখতেন, তাহলে সেটা অটোমেটিকলি নর্মাল হয়ে আপনার হাতে চলে আসতো। কিন্তু আপনার হাতটা তেমনভাবেই রাখতে হতো যেন সেটা আপনার হাত থেকে পড়ে নিচে ভেঙেছে। যাই হোক, প্রথমে এত জটিলে যাচ্ছি না, শুনতে থাকুন, জিনিসটা আরও ক্লিয়ার হবে। প্রোটাগনিস্ট সেই বুলেটটাকে দেখে বলছে যে এটাকে তো একদম নতুন মনে হচ্ছে, যেন এই গুলিটাকে রিসেন্টলি বানানো হয়েছে। ডক্টর জানে যে হতেই পারে গুলিটা রিসেন্টলি বানানো হয়েছে এবং পরবর্তীকালে মানে ভবিষ্যতে গিয়ে সেই গুলিটাকে ইনভার্ট করা হয়েছে। সেই কারণে আগে প্রোটাগনিস্টকে জানতে হবে যে এই গুলিটা কোথায় বানানো হয়েছে, এবং এই সোর্স ধরেই সে পৌঁছে যায় মুম্বাইতে। জানতে পারে যে সঞ্জয় সিং নামক এক আর্মস ডিলার রয়েছে, তার কাছে সম্ভবত এটার উত্তর রয়েছে। সে একটা বড় বিল্ডিংয়ে থাকে এবং সেই বিল্ডিং থেকে সে নাকি বাইরে বেরোয় না। তো সেখানে প্রবেশ করার জন্য বা সেই সঞ্জয়কে হাতে নাতে ধরার জন্য একজন সঙ্গীর তো প্রয়োজন। সেই কারণে আরেকজন মানুষকে পাঠানো হয় যার নাম হচ্ছে নেইল, এবং এই মানুষটা এই প্রোটাগনিস্টের ব্যাপারে অনেক কিছু জানে। সে কি খেতে পছন্দ করে, তার সব কিছু অলমোস্ট। তো নেইলের সাহায্য নিয়ে রাতের বেলা তারা দুজন সঞ্জয়ের সেই বিল্ডিংয়ে গিয়ে প্রবেশ করে। তারপর সে সঞ্জয়কে প্রশ্ন করা শুরু করে যে সেই ইউক্রেনে মিশনের দরুন সে এক অদ্ভুত টাইপের গুলি দেখেছে, যে গুলিটা উল্টো দিকে যায়। প্রোটাগনিস্ট মনে করে যে এই বুলেটটা স্পেশাল, যার মধ্যে কিছু এক্সট্রা অ্যালয় বা কিছু অন্য ধাতু ব্যবহার করা হয়েছে, এবং সে মনে করে যে সঞ্জয় যে একজন আর্মস ডিলার, সেই হয়তো এরকম টাইপের কিছু কম্বিনেশন বানিয়েছে। তবে সঞ্জয় অ্যাকচুয়ালি কিছু জানে না, বরং তার স্ত্রী প্রিয়া তার কাছে সব অ্যান্সার রয়েছে। প্রোটাগনিস্ট দেখতে পায় যে সেই প্রিয়া সেও একজন টেনেটের এজেন্ট। প্রিয়া জানায় যে সেই প্রোটাগনিস্ট যে মানুষটাকে খুঁজছে অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে আন্ড্রে সেটার, একজন রাশিয়ান। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর সে বিলিয়নিয়ার হয়ে যায় গ্যাস বিক্রি করে, ন্যাচারাল গ্যাস। তবে প্রিয়া জানায় যে না, প্রোটাগনিস্টের কাছে ভুল ইনফরমেশন রয়েছে। সে গ্যাস বিক্রি করে না, বরং প্লুটোনিয়াম বিক্রি করে সে বিলিয়নিয়ার হয়ে গেছে। সো এই প্রিয়া তারা কোনো অদ্ভুত বন্দুকের গুলি বানায়নি, তারা জাস্ট নর্মাল বন্দুকের গুলি তাকে সাপ্লাই করেছে, এবং সেই আন্ড্রে সেটার কীভাবে সেটাকে ইনভার্ট করেছে সে উত্তর তার কাছে নেই। অবভিয়াসলি ভবিষ্যতে এমন কোনো টেকনোলজি রয়েছে, তবে প্রশ্ন রয়েছে যে সে আন্ড্রে সেটার তার কাছে যখন এইগুলি এসেছে, তাহলে সে কি ভবিষ্যতের মানুষদের সাথে কথা বলতে পারে বা তাদের সাথে কোনো যোগাযোগ রেখেছে? প্রিয়া জানায় এটা অসম্ভব তো কিছু না। বর্তমানে সব কিছুর রেকর্ড, আমাদের ক্রেডিট কার্ড, ট্যাক্স, ইমেল, সব কিছুর রেকর্ডই তো ভবিষ্যতে যায়। আমি যদি ভবিষ্যতের মানুষদের উদ্দেশ্যে একটা বার্তা লিখি, তো অবশ্যই ভবিষ্যতে কেউ না কেউ তো সেই বার্তাটা খুঁজে পাবে। তবে এখন প্রশ্ন রয়েছে যে তারা যদি আমাদের সাথে কোনো কথা বলতে চায়, সেটা কি পসিবল? সেটাই তো আমাদের প্রোটাগনিস্টকে খুঁজতে হবে। আন্ড্রে স্যাটোর সেই মানুষটা, সে বর্তমানে ব্রিটেনের সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। এখন তার ব্যাপারে সব ইনফরমেশন জোগাড় করার জন্য কি আমাদের প্রোটাগনিস্ট ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাহায্য নিতে পারে কি? প্রিয়া জানায় যে হ্যাঁ, তার একজন চেনাশোনার রয়েছে, তো সেই মানুষটা হয়তো সাহায্য করতে পারে। তারপর প্রোটাগনিস্ট সেখান থেকে বেরিয়ে চলে যায় ব্রিটেনে সেই এজেন্টের সাথে কথা বলতে, প্রিয়া যার কথা বলেছিল। তার নাম হচ্ছে মিকেল, এবং সেই মানুষটা সেই আন্ড্রে সেটারের ব্যাপারে সব কিছু বলে দেয়। আমরা সেখানে পুরনো কিছু সোভিয়েত আমলের কিছু শহরের কথা জানতে পারি, যার মধ্যে একটা শহর হচ্ছে স্টার্কস 12, যেখানে এই আন্ড্রে সেটার বড় হয়েছে। মোটামুটি বহু বছর আগে সেই সোভিয়েত আমলে সেখানে একটা বিস্ফোরণ হয়েছিল, কোনো আন্ডারগ্রাউন্ড এক্সপেরিমেন্ট হয়তো ভুলভাল কিছু হয়ে গেছিল। তারপরেই সেই শহর সম্পূর্ণ খালি, কিন্তু আন্ড্রে স্যাটোর কিন্তু সেই শহরটা ছাড়েনি, বরং সেখানেই সে একটা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক চালু করে। আর মজার ব্যাপার হচ্ছে, বেশ কিছুদিন আগে কিয়েভে যে ওপেরা সেজটা হয়েছিল, গল্পের শুরুতে আমরা দেখেছিলাম যে ওপেরা হাউসে যে সন্ত্রাসীরা আক্রমণ করেছিল, ঠিক সেই দিনই নর্দার্ন সাইবেরিয়াতে একটা বিস্ফোরণ হয়েছিল, একটা কম্পন ফিল করা গিয়েছিল, এবং সেই স্থানটাই হচ্ছে সেই স্টার্কস 12। আর তারপরই আন্ড্রে স্যাটোর প্রচুর টাকা পয়সা নিয়ে তার নিজের দেশ ত্যাগ করে ব্রিটেনে চলে আসে এবং এখানে সিটিজেনশিপ নিয়ে নেয়। এখন স্যাটোরের সাথে কথা বলতে হলে বা তাকে হাতের কাছে পেতে হলে তার স্ত্রীর সাথে কন্ট্যাক্ট করতে হবে, যার নাম হচ্ছে ক্যাট। কারণটা হলো সেই স্যাটোর একটু পয়সাওয়ালা মানুষ, সে এক টাইপের ছবি কিনেছিল, একটা গয়া। বেসিক্যালি গয়া হচ্ছে একটা বিখ্যাত স্প্যানিশ আর্টিস্ট, একজন পেইন্টার, তো তারই একটা কালেকশন সে কিনেছিল, প্রচুর দাম দিয়ে কিনেছিল। এবং তার স্ত্রী অর্থাৎ ক্যাট সেটাকে ভেরিফাই করে বলেছিল যে সেটা আসল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আসল ছিল না, সেটা নকল ছিল। অ্যাডেপে নামক একজন আর্টিস্ট সেই গয়ার দুটো ডুপ্লিকেট ভার্সন বানিয়েছিল, এবং ক্যাট সেই ডুপ্লিকেটটাকে আসল বলে তার স্বামীকে বিক্রি করিয়ে দেয়। আর এটাও জানা গেছে যে সেই ক্যাটের সাথে অ্যাডেপো নামক যে সেই আর্টিস্ট রয়েছে তার একটা সম্পর্কও ছিল। তো প্রোটাগনিস্ট তো জানে যে তাকে এখন কি করতে হবে, সে ক্যাটের পিছু করা শুরু করে। আমরা লক্ষ্য করতে পারি যে ক্যাট তার ছোট ছেলের সাথে সাক্ষাৎ করে। পরে আমাদের প্রোটাগনিস্ট সেই ডুপ্লিকেট গয়া, সেই ডুপ্লিকেট ছবিটার আর একটা কপি নিয়ে ক্যাটের কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে এটার দাম কত হতে পারে। ক্যাট তো বুঝেই গেছে, তার মনে সন্দেহ হচ্ছে যে এই প্রোটাগনিস্ট এই ছবিটা পেলো কোথা থেকে। আর তারপরেই তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। সেখানে আমরা অনেক কিছু জানতে পারি অ্যাকচুয়ালি।
সে আন্দ্রে সেটর ক্যাটকে জোর করে তার কাছে আটকে রেখেছে। আন্দ্রে জানে যে তার স্ত্রী তাকে ডুপ্লিকেট ছবি বিক্রি করিয়েছে এবং সে ক্যাটকে হুমকি দিয়েছে যে সে ক্যাটের সব কেরিয়ার ধ্বংস করে দেবে, তাকে পুলিশের হাতে তুলে দেবে সেই ডুপ্লিকেট ছবিটাকে ভেরিফাই করে অকশনে তোলার জন্য। ক্যাট কখনোই চায় না সেটা। সো বলতে গেলে সেই ছবিটা দিয়ে আন্দ্রে সেটর ক্যাটকে ব্ল্যাকমেল করে যাচ্ছে, তাকে জোর করে নিজের কাছে আটকে রেখেছে। মোটামুটি বেশ কিছুদিন আগে, সেদিন তারা ভিয়েতনামে ছিল। ক্যাট বহুদিন বাদে তার স্বামীর কাছে তার ভালোবাসাটা প্রকাশ করে এবং ক্যাট স্যাটরকে রিকোয়েস্ট করে যাতে স্যাটর ক্যাটকে ছেড়ে দেয়, তাকে মুক্তি দিয়ে দেয়। স্যাটর রাজি হয়, তবে একটা শর্তে, ক্যাট তাহলে কোনোদিনই তার নিজের ছেলেকে, ছোট ছেলেটাকে চোখে দেখতে পারবে না। যেটা জানতে পেয়ে ক্যাট প্রচণ্ড রেগে যায় এবং সে তার ছেলেকে নিয়ে সেই বোট ত্যাগ করে বেরিয়ে যায়। কিছু সময় পরে নাকি স্যাটর তাকে ফোন করে এবং ক্যাট তার ছেলেকে নিয়ে আবারও ফিরে আসে এবং সে লক্ষ্য করে যে সেই স্যাটরের বোট থেকে একজন মহিলা জলে ডাইভ করে, ঝাঁপ মারে। তার মনে সন্দেহ হয়, একই সাথে তার মনে হিংসা হয় যে সেই মেয়েটার যতটা স্বাধীনতা রয়েছে তার মনে সেই স্বাধীনতাটা নেই। স্যাটর জাস্ট তাকে একটা কয়েদির মতন আটকে রেখেছে। প্রোটাগনিস্ট জানায় যে সে ক্যাটকে সাহায্য করতে পারবে, তবে ততক্ষণ অনেক লেট হয়ে গেছিল, কারণ সেই স্যাটরের পাঠানো গুন্ডারা সেখানে চলে এসেছে। তারা এখানে এসেছে প্রোটাগনিস্টকে শিক্ষা দেওয়ার জন্য, তাকে হত্যা করবে বলে না। তবে সেই প্রোটাগনিস্ট, যে অবভিয়াসলি হাইলি ট্রেন্ড, তাদেরকে পিটিয়ে পুটিয়ে সেই স্থান থেকে বাইরে বেরোয় এবং সে ক্যাটকে ভুল প্রমাণ করিয়ে দেয়। পরে প্রোটাগনিস্ট আবারও ক্যাটের সাথে সাক্ষাৎ করে। ক্যাট রাজি হয়ে যায় তার সাহায্যটা নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি সেই ছবিটা দিয়েই তো আন্দ্রে সেটর ক্যাটকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। তো আমাদের এই প্রোটাগনিস্ট যদি সেই ছবিটাকে চুরি করে নিতে পারে বা ধ্বংস করে দিতে পারে, যেটাই হোক, তাহলে স্যাটরের কাছে আর কোনো প্রমাণই থাকবে না ক্যাটকে ব্ল্যাকমেল করার জন্য। তবে আছে কোথায় সেই ছবিটা? ছবিটা আছে সেই অসলো ফ্রিপোর্টে। ফ্রিপোর্ট হচ্ছে বেসিক্যালি এক টাইপের ব্যাংক, যেখানে টাকা নয় বরং আর্ট, ছবি এগুলো রাখা হয়। মোটামুটি আপনি একটা দামি আর্ট কিনলেন, আপনার একটা বড় ইনভেস্টমেন্ট সেখানে, তবে সেটাকে আপনার নিজের দেশে ইম্পোর্ট করতে হলে প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে। তবে সেই ফ্রিপোর্ট হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার ইনভেস্টমেন্টকে একদম আরামসে রেখে দিতে হবে, আপনাকে ট্যাক্সও দিতে হবে না এবং আপনার সম্পদ আপনার কাছেই থাকলো। সো আমাদের প্রোটাগনিস্ট সেই অসলো ফ্রিপোর্ট থেকে সেই ছবিটাকে চুরি করে আনবে এবং অবশ্যই এই মিশনটা করার জন্য নেইল নামক সেই মানুষটার সাহায্য প্রয়োজন। তবে নেইলের মাথায় তো আরও বড় প্ল্যান রয়েছে। সেই ফ্রিপোর্ট থেকে ছবিটা চুরি করানো তো যেমন তেমন ব্যাপার না, তাদের একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে হবে। কি করবে তারা? তারা একটা বড় প্লেন সরাসরি সেই ফ্রিপোর্টের মধ্যে ঢুকিয়ে দেবে এবং এই কাজে মাহির নামক আরেকজন মানুষ তাদেরকে সাহায্য করবে। সো তারা একদম ফুল প্রুফ প্ল্যান বানিয়ে নিয়েছে। নেইল এবং প্রোটাগনিস্ট ছদ্মবেশে একজন পয়সাওয়ালা বিজনেসম্যান হয়ে সেই ফ্রিপোর্টে প্রবেশ করে। অন্যদিকে মাহির এবং তার লোক একটা প্লেন হাইজ্যাক করে সেটাকে সজোরে নিয়ে আসছে সেই ফ্রিপোর্টের দিকে। আর কি, তারা যে প্ল্যান করেছিল সেটাই হয়। প্লেনটা সরাসরি সেই ফ্রিপোর্টের মধ্যে তারা ঢুকিয়ে দেয়। অন্যদিকে সেখানকার যে কর্মী ছিল সে প্রোটাগনিস্ট এবং নেইলকে বলেছিল যে এই স্থানে এমার্জেন্সি লকডাউন সিস্টেম রয়েছে, অর্থাৎ ইনকেস কোনো বিপদ আসলো, আগুন লেগে গেল, এখন অবশ্যই ভেতরে আর্ট, ছবি টবি রয়েছে, তারা ভেতরে ফায়ার স্প্রিংকলারও ইউজ করতে পারবে না, মানে জল দিয়ে আগুন নেভানো, তাহলে তো সেই আর্টগুলোও নষ্ট হয়ে যাবে। সেই কারণে তারা একটা টাইপের গ্যাস ব্যবহার করে, যেগুলো আগুন তো নিভিয়ে দেবে, তবে মানুষদের জন্য অনেকটা বিপজ্জনক। একই সাথে দরজাগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর সেটাই হয়। সব দরজা বন্ধ হয়ে গেছে। তবে আমাদের প্রোটাগনিস্ট এবং নীল সম্পূর্ণ প্রিপারেশন তো নিয়ে এসছে। তারা দরজাগুলো পিক লক করে করে সেই আন্দ্রে সেটরের ভল্টের কাছে গিয়ে পৌঁছায়। আর এখানেই একটা বৃহৎ কনফিউশন শুরু হয়। মোটামুটি দুটো ঘরের মাঝে একটা কাঁচের ব্যারিয়ার রয়েছে এবং ঘরের এক কোণায় অদ্ভুত দুটো যন্ত্র রয়েছে। আমাদের প্রোটাগনিস্ট লক্ষ্য করতে পারে যে সেই কাঁচের ব্যারিয়ারে বুলেট হোল রয়েছে, গুলি লেগেছে সম্ভবত সেখানে। তবে কেন, কি হতে পারে? ছবি তো সেখানে নেই, বরং সেই দুটো ঘরে দুটো অদ্ভুত যন্ত্র রয়েছে এবং যেই দুটো যন্ত্র খুলেই দুজন মানুষ সেখান থেকে বেরিয়ে আসে। নেইল একটা মানুষের পিছু করে, অন্যদিকে প্রোটাগনিস্ট সেই আরেকজন মানুষ তার সাথে লড়াই করা শুরু করে। প্রোটাগনিস্ট যে মানুষটার সাথে লড়ছে সেই মানুষটা কমপ্লিটলি ইনভার্টেড রয়েছে, মানে তার মুভমেন্ট সব কিছু উল্টো। আর অবভিয়াসলি একটা ইনভার্টেড মানুষের সাথে লড়াই আপনি কিভাবেই বা করবেন, জিনিসটা বড়ই কঠিন। ইভেন সেখানে যে বুলেট হোলগুলো ছিল, গুলির যে ফুটোগুলো ছিল, সেটা সেই অচেনা মানুষটার গুলি চালানোর কারণেই হয়েছিল। তবে এখন যেহেতু সে ইনভার্টেড, সেই কারণে গুলি তার বন্দুক থেকে বেরোবে না, বরং গুলি বেরিয়ে সরাসরি তার বন্দুকে ঢুকে যাবে। বেশ একটা লম্বা লড়াইয়ের পরে প্রোটাগনিস্ট তো সেই মানুষটাকে প্রায় মেরেই ফেলে দিত, তবে নেইল এসে প্রোটাগনিস্টকে আটকে দেয়। প্রোটাগনিস্টকে জিজ্ঞেস করতে থাকে যে কে তুমি, তুমি এখানে কেন এসেছো? আর সেই মুহূর্তে সেই মানুষটা যেন আচমকা দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। যেহেতু সে ইনভার্টেড রয়েছে, জিনিসটা বড় কনফিউজিং। অন্যদিকে প্রোটাগনিস্ট নেইলকে জিজ্ঞেস করে যে তুমি যে মানুষটাকে পেয়েছিলে সেই মানুষটা কোথায়? নেইলও তো একজন মানুষের পিছু করেছিল। নেইল জানে যে সে পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটা না, নেইল সেই মানুষটার মুখোশ খুলে তার মুখটা কিন্তু দেখে নিয়েছে। তবে কে সেই মানুষটা সেটা আমরা এখনো দেখিনি। তবে নেইল কিন্তু সেই মানুষটাকে পালাতে দিয়েছে। নেইল জানে অনেক কিছু। যাই হোক, তার একটা ছবি চুরি করতে গিয়ে চরম কনফিউশন নিয়ে সেখান থেকে ফিরে এসেছে।
তারপর সে প্রিয়ার সাথে আবারও সাক্ষাৎ করে, সম্পূর্ণ ব্যাপারটা প্রিয়াকে জানায় যে সেই অসলো এয়ারপোর্টে কি হয়েছিল। সেই স্থানে দুটো অদ্ভুত মানুষের সাথে তাদের সাক্ষাৎ হয়েছিল, যাদের মধ্যে একজন ইনভার্টেড ছিল। প্রিয়া জানায় যে তারা দুজনই সেম পার্সন, একই মানুষ, যারা সময়ের আগে এবং পরে চলছিল, অর্থাৎ যারা ফরওয়ার্ডের টাইমে চলছিল, যে সময়তে আমরা বসবাস করি, এবং আর একজন ব্যাকওয়ার্ডের টাইমে ছিল, যে সময়ের আগে যাচ্ছিল। সেই কারণে আমাদের চোখে তাকে ইনভার্টেড মনে হচ্ছে, মানে তার কার্যক্রম সব উল্টো মনে হচ্ছে। তারা যে যন্ত্রটা থেকে বেরিয়ে এসেছিল সেই যন্ত্রটার নাম হচ্ছে টার্নস্টাইল, যেটাই যে কোনো অবজেক্ট বা যে কোনো জিনিসের এন্ট্রপিটাকে ইনভার্ট করে দেয়, মানে উল্টো করে দেয়। এখন স্যাটরের কাছে এই টার্নস্টাইল নামক যন্ত্রটা আসলো কি করে? অবভিয়াসলি ফিউচার থেকে সে ইনস্ট্রাকশন পেয়েছে যে কিভাবে এই যন্ত্রটা বানাতে হয়। প্রিয়া জানায় যে ফিউচারে থাকা মানুষেরা আমাদেরকে ধ্বংস করতে চাইছে এবং এই স্যাটর তাকে সাহায্য করছে। যাই হোক, সেই স্যাটরের সাথে সরাসরি সাক্ষাৎ না করা পর্যন্ত এই প্রোটাগনিস্ট তো কিছুই বুঝতে পারছে না। গল্পের শুরুতে সেই ওপেরাতে যে সেজটা হয়েছিল না, যেখানে দেখেছিলাম যে সেই সন্ত্রাসীরা অ্যালগোরিদম নামক একটা ডিভাইস চুরি করতে এসেছিল, অ্যাকচুয়ালি সন্ত্রাসীরা সেটা চুরি করতে পারেনি, বরং তার আগেই ইউক্রেনিয়ান স্পেশাল ফোর্স সেই যন্ত্রটাকে সেখান থেকে সরিয়ে নিয়েছিল এবং পরে সেই যন্ত্রটাকে টেলিনে ট্রান্সপোর্ট করা হবে, যেটা নাকি প্লুটোনিয়াম 241, এবং স্যাটরের প্লুটোনিয়াম প্রয়োজন। আমাদের প্রোটাগনিস্ট যদি সেই প্লুটোনিয়ামটাকে রিট্রিভ করে নিতে পারে বা নিজের কাছে রেখে দিতে পারে, তাহলে স্যাটর একটু ইন্টারেস্ট দেখাবে তার সাথে কথা বলার। তারপর প্রোটাগনিস্ট চলে যায় ক্যাটের সাথে সাক্ষাৎ করতে। ক্যাট যেটা বলেছিল প্রোটাগনিস্ট তো সেটা করেছে। এখন ক্যাটের দায়িত্ব হচ্ছে যে তার স্বামীর সাথে প্রোটাগনিস্টের সাক্ষাৎ করিয়ে দেওয়া। সিআই এর কাছে সেই ক্যাটের সব রেকর্ড রয়েছে এবং তারা গল্প বানিয়েও নিয়েছে যে এই প্রোটাগনিস্ট কিভাবে ক্যাটের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, তারা দুজন পুরনো বন্ধু, সব কিছু, যাতে স্যাটর সন্দেহ না করতে পারে। অ্যাকচুয়ালি স্যাটর তো সন্দেহ করেছে না, সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে কে সেই লোকটা। ক্যাট তখন সেই মিথ্যে কথাগুলো বলা শুরু করে যেটা প্রোটাগনিস্ট তাকে শিখিয়ে দিয়েছে, এবং আজকে রাতের ডিনারেই প্রোটাগনিস্ট স্যাটরের সাথে সাক্ষাৎ করবে। তবে রাতের বেলা স্যাটর তো সেই প্রোটাগনিস্টকে নানানভাবে হুমকি দিতে থাকে যে তাকে হত্যা করে দেবে। তখন প্রোটাগনিস্ট স্যাটরকে জিজ্ঞেস করে যে সে কি ওপেরা পছন্দ করে। স্যাটরের তখন মনে এসে যায় যে গল্পের শুরুতে যে ওপেরা হাউসে যে আক্রমণটা হয়েছিল, স্যাটর তার গুন্ডা সেই সন্ত্রাসীদের পাঠিয়েছিল সেই জিনিসটাকে চুরি করার জন্য। প্রোটাগনিস্ট জানায় যে আমরা এই ব্যাপারে আলোচনা করতে পারি, তবে এখানে না, আলাদাভাবে। তবে স্যাটর কিন্তু এক কাঠি উপরে। ক্যাট যে প্রোটাগনিস্টকে এই কাজটা দিয়েছিল সেই অসলো এয়ারপোর্ট থেকে সেই ছবিটাকে চুরি করার, স্যাটরের সব কিছুই জানে। সেই কারণেই সে সেই এয়ারপোর্ট থেকে ছবিটাকে আগেই সরিয়ে নিয়েছিল। প্রোটাগনিস্ট আসলেই তাকে মিথ্যে কথা বলেছে যে ছবিটা নাকি ধ্বংস করে দিয়েছে সে, আসলে সেটা তো না। স্যাটর জানায় যে ভবিষ্যতের গ্লিমসগুলো সে দেখতে পারে, সে জানে কি হবে, আর এইভাবেই তো সে তার এত বড় সাম্রাজ্য তৈরি করেছে। যাই হোক, পরে স্যাটর তার সাথে সাক্ষাৎ করে সেই বোটে, তারা এক টাইপের রেস করছিল সামথিং, এবং সে প্রোটাগনিস্টকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও আমার থেকে। প্রোটাগনিস্ট বলে যে আমি তোমার সাথে পার্টনারশিপে কাজ করতে চাই, তার পরিবর্তে আমি তোমাকে সেই প্লুটোনিয়াম 241 জোগাড় করে দেবো, যেটার খোঁজ তুমি করছিলে, যেটার খোঁজেই তুমি সেই ওপেরা হাউসে আক্রমণ করিয়েছিলে। তো এই কথোপকথনের দরুনই ক্যাট আচমকা স্যাটরের সেই হার্নেসটাকে খুলে দেয় এবং সে বেচারা জলে পড়ে যায়। স্যাটর সম্ভবত সাঁতার জানে না, তবে প্রোটাগনিস্ট তো এটা হতে দিতে পারে না। সে তৎক্ষণাৎ জলে নেমে স্যাটরকে বাঁচিয়ে নিয়ে আসে। পরে ক্যাট প্রোটাগনিস্টের মুখোমুখি হয় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কেন স্যাটরকে বাঁচালো, তার কাছে তো এই একটাই সুযোগ ছিল। প্রোটাগনিস্ট তখন জানায় যে অ্যান্ড্রো স্যাটরের হাতে শুধু তুমি একা আটকা পড়ে নয়, বরং এই গোটা দুনিয়া তার হাতের মুঠোতে রয়েছে। রাতের বেলা অ্যান্ড্রো স্যাটর প্রোটাগনিস্টের সাথে সাক্ষাৎ করে। সে প্রোটাগনিস্টকে ধন্যবাদ জানায় তার জীবনটা বাঁচানোর জন্য, এবং সে কোনো ঋণে থাকতে চায় না। একই সাথে ক্যাট যে বিশ্বাসঘাতকতা করবে এটা সে জানে, এবং স্যাটর জানায় যে এটা তার ব্যর্থতা যে সে প্রথমে এটাকে ধরতে পারেনি। কথার মানে এটাই যে এরপরে কি হবে সব কিছুই স্যাটর জানে। প্রোটাগনিস্ট জানায় যে সে স্যাটরের হয়ে সেই প্লুটোনিয়াম 241 জিনিসটাকে চুরি করতে চায়। সেটা চুরি করার জন্য এক্সপার্ট মানুষের প্রয়োজন, অবভিয়াসলি রেডিও অ্যাক্টিভ একটা জিনিস। তবে স্যাটর জানায় যে তুমি রেডিয়েশন দিয়ে আমাকে জ্ঞান দিও না, আমি ছোটবেলায় এইটার মধ্যেই বড় হয়েছি। যেমনটা বলেছিলাম, সে যে শহরটায় থাকতো স্টার্কস 12, যেখানে মাটির নিচে একদম গ্রাউন্ড লেভেলে একটা ওয়ারহেড ফেটে গিয়েছিল, প্লুটোনিয়াম চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং অল্প কিছু মানুষদের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই প্লুটোনিয়ামগুলোকে খোঁজার জন্য। এটা একটা ডেথ সেন্টেন্স, কারণ এই ভয়ঙ্কর কাজটা কেউ করতে পারতো না এবং স্যাটরকে দিয়ে এই জোর করে এই কাজটা করানো হয়েছিল। আর সেখানেই স্যাটর সেই জিনিসটা খুঁজে পায়। ওই যে বলে না, কাউর পৌষ মাস কাউর সর্বনাশ। স্যাটর সেখানে একটা টাইম ক্যাপসুল খুঁজে পায়, যেখানে সে একটা কাগজ রয়েছে, সেই কাগজে স্যাটরের নাম লেখা রয়েছে এবং তার নিচে বেশ অনেকগুলো গোল্ড বার রয়েছে। স্যাটরের যে পার্টনার সে সেটা দেখে নেয় এবং স্যাটর লোভের চোটে সে তার পার্টনারকে হত্যা করে ফেলে, যাতে এই ব্যাপারটা কেউ না জানতে পারে। স্যাটর সেই সোনাগুলো নিয়ে নেয় এবং সেই কাগজে অ্যাকচুয়ালি কি লেখা রয়েছে সেটা তো আমরা জানি না, তবে বেসিক্যালি সেই কাগজের মধ্যে সেই ডিভাইসটা যেটা সব জিনিসের এন্ট্রপিটাকে ইনভার্ট করে দেয় সেটার ব্যাপারে লেখা ছিল। তবে সেই টাইম ক্যাপসুলটা কারা বানিয়েছে, কারা পাঠিয়েছে? অবশ্যই ফিউচারের মানুষেরা। তবে ওয়েট,
টাইম ক্যাপসুল বলতে আমি আজকে বাক্সের মধ্যে কোনো জিনিসপত্র লুকিয়ে সেটা মাটির নিচে পুঁতে দিলাম এবং আজ থেকে 50 বছর বাদে সেই জিনিসটা কেউ পেলো, তখন ব্যাপারটাকে একটু লজিক্যাল মনে হয় যে হ্যাঁ আমি আজকে পুঁতেছি, সেটা পরে গিয়ে পাচ্ছে। ভবিষ্যতের যদি কোনো মানুষ সেই জিনিসটা পোতে, তো অতীতের মানুষ সেটাকে কীভাবে খুঁজে পাবে? আর এখানেই তো এই সিনেমাটার টাইম ট্রাভেলের সম্পূর্ণ কনসেপ্টটাকেই চেঞ্জ করে দেয় একদম। তো স্যাটোর রাজি হয়ে যায়, সে প্রোটাগনিস্টকে দিয়ে সেই কাজটা করাবে। প্রোটাগনিস্ট স্যাটোরের হয়ে সেই প্লুটোনিয়াম 241টা চুরি করবে। রাতের বেলা সেই স্যাটোরের ইয়াসটাতে একটা হেলিকপ্টার আসে, যেটার মধ্যে রয়েছে ভর্তি ভর্তি গোল্ড বার। স্যাটোর সেই গোল্ড বারগুলোকে হাতে তোলে, তবে সেই গোল্ড বারগুলো কিন্তু ইনভার্টেড রয়েছে, ঠিক যেমনটা প্রথমে গল্পের শুরুতে দেখেছিলাম সেই বন্দুকের গুলিগুলো ছিল। তবে সেখানে একটা সোনা ইনভার্টেড ছিল না। স্যাটোর দেখতে পায় যে তারই এক কর্মী একটা সোনা চুরি করে রেখেছে, যেটা ইনভার্টেড না, এবং স্যাটোরের সাথে বেইমানি করা মানে মৃত্যু, সেটাই হয় সেই মানুষটার সাথে। অন্যদিকে প্রোটাগনিস্ট লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল এবং সে স্যাটোরের হাতে ধরা পড়ে যায়, যদিও স্যাটোর তাকে কিছুই বলে না। একই সাথে স্যাটোর কিন্তু টেনেট নামক সেই অর্গানাইজেশনটার ব্যাপারেও অনেক কিছু জানে। যাই হোক, তাদের যে ডিলটা হয়েছিল যে সে স্যাটোরের হয়ে সেই প্লুটোনিয়ামটা চুরি করে দেবে, সেই ডিলটাই রয়েছে। তবে এই কাজে, এই মিশনে স্যাটোরের কোনো মানুষ ইনভলভ থাকবে না। আমাদের প্রোটাগনিস্ট নিজে থেকে চুরি করবে এবং স্যাটোরকে সেই জিনিসটা দিয়ে দেবে। তার পরিবর্তে স্যাটোর তার স্ত্রীকে অর্থাৎ ক্যাটকে স্বাধীনতা দেবে, তাকে ছেড়ে দেবে। তো তারপর কি, আমাদের প্রোটাগনিস্ট নেইলের সাথে সাক্ষাৎ করে, আবার একটা বড় মিশন, তাদেরকে প্লুটোনিয়াম 241 চুরি করতে হবে। অন্যদিকে স্যাটোর তার স্ত্রীকে সেই ট্যালিন ফ্রিপোর্টে নিয়ে চলে আসে এবং আমরা দেখতে পাই যে স্যাটোরের যে ড্রাইভারটা ছিল তার মুখে না মাস্ক পরা রয়েছে। তো ক্যাট সেখানে বন্দুক দিয়ে স্যাটোরকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে তার মনে অত সাহস নেই সেই বন্দুকের ট্রিগারটা প্রেস করার, আর স্যাটোর সেটারই সুযোগ নেয়। সে তার স্ত্রীর উপরে অনেক অত্যাচার করে এবং তারপরে একটা ভল্টের মধ্যে ঢুকে যায়। তার লোকদের আদেশ দিয়ে দেয় যে সে সেখানেই থাকবে, তার লোকেরা যাতে প্রতি মুহূর্তের খবর তাকে পাঠায়। অন্যদিকে নেইল এবং আমাদের প্রোটাগনিস্ট চলে যায় সেই প্লুটোনিয়ামটাকে চুরি করার জন্য। একটা দুর্দান্ত তারা প্ল্যান খাটিয়েছে। সেই ট্রান্সপোর্ট ভেহিকেলটাকে চারদিক দিয়ে ঘিরে আমাদের প্রোটাগনিস্ট একটা ফায়ার ট্রাকের সাহায্যে সেই ট্রান্সপোর্ট ভেহিকেলটার মধ্যে প্রবেশ করবে, প্লুটোনিয়ামটা চুরি করবে এবং চুপচাপ গাড়ির মধ্যে চলে আসবে যে গাড়িটা নেইল চালাচ্ছে। অন্যদিকে প্রোটাগনিস্ট সেই বাক্সটা খোলে, যেটার মধ্যে নাকি ওয়েপন গ্রেড প্লুটোনিয়াম রয়েছে, তবে সেটার মধ্যে একটা অদ্ভুত ডিভাইস রয়েছে এবং স্যাটোর এটারই তো খোঁজ করছে। প্রোটাগনিস্ট খুবই কনফিউজ যে এটা কেমন টাইপের। সে সব ধরনের ওয়েপন্স দেখেছে, তবে এরকম জিনিস তো কোনোদিন দেখেনি। সেই মুহূর্তে তাদের রেডিওতে কিছু অদ্ভুত কথা শোনা যাচ্ছে। তাদের প্ল্যান ছিল যে স্যাটোরের সবকিছুর উপরে নজর রাখা, যে স্যাটোর কি আলোচনা করছে সবকিছু। তবে কথাগুলো বড় অদ্ভুত লাগছে, কেউ বুঝতে পারছে না, কারণ কথাগুলো ইনভার্টে রয়েছে। এই যেমন ভিডিও শুরুতে আমি বলি যে হে গাইজ, আমি অর্ণব, এই কথাটাকে যদি আমি আপনাদের এখন ইনভার্টে শোনাই তো জিনিসটা এরকম শোনাবে। স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারছে না যে কি কথা বলছে সে। আর তখনই একটা উল্টো গাড়ি, মানে সম্পূর্ণ রিভার্সে চলছে, তাদের কাছে চলে আসে। আর এখান থেকে সিনেমাটা আরেকটু কনফিউজিং হয়ে যায়, মন দিয়ে শুনবে। সো সেই গাড়িটা ইনভার্টে চলছে এবং গাড়িটার মধ্যে রয়েছে স্যাটোর, যে একটা মাস্ক পরে রয়েছে এবং সে বন্দুক নিয়ে ক্যাটের মাথায় ধরে আছে। সে প্রোটাগনিস্টকে বলছে যে সেই প্লুটোনিয়ামটা তাকে দিয়ে দিতে, নইলে সে 3 গুণের মধ্যে ক্যাটকে হত্যা করে দেবে। ক্যাট কিন্তু মাস্ক পরে নেই, এটা মাথায় রাখবে। আমাদের প্রোটাগনিস্টের হাতে তো আর কোনো রাস্তা নেই, সেই কারণে সে সেই সুটকেসটা স্যাটোরকে ছুড়ে দেয়। আর সেটা পেয়ে স্যাটোর তার স্ত্রীকে খালি সেই গাড়িতে রেখে নিজে একটা অন্য গাড়ির মধ্যে ঢুকে পড়ে। এখন ক্যাটকে তো বাঁচাতে হবে, সেই কারণে প্রোটাগনিস্ট কোনো মতে সেই নীলের গাড়িটা থেকে ক্যাটের সেই খালি গাড়িতে প্রবেশ করে সেই গাড়িটা ব্রেক দিয়ে কোনো মতে আটকায়। তবে ততক্ষণে স্যাটোরের গুন্ডারা সেখানে চলে এসেছে। নীল একা তো লড়ে পারবে না তাদের সাথে, সেই কারণে সে তার লোকদের ডাকে, যাদেরকে সে ক্যাভেলরি বলে ডাকছে। আমাদের প্রোটাগনিস্ট তো আরও কনফিউজ যে এই ক্যাভেলরি আবার কে, মানে এই নীল অনেক কিছুই জানে, তবে সে প্রোটাগনিস্টকে কিছুই বলছে না। যাই হোক, স্যাটোর তখন সেখানে চলে আসে এবং ক্যাটকে গাড়ি থেকে বার করে নিয়ে চলে যায়। অন্যদিকে প্রোটাগনিস্টকেও স্যাটোরের গুন্ডারা নিয়ে চলে যায়। প্রোটাগনিস্ট দেখে যে স্যাটোর উল্টো হাঁটছে, তার পাশে থাকা আরেকজন মানুষ সেও উল্টো দৌড়াচ্ছে, কিন্তু ক্যাট আবার সোজা হাঁটছে। কেসটা কি? তারপরে প্রোটাগনিস্টকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়, দুটো ঘর, মাঝখানে কাঁচ, একটা ঘরে লাল আলো, একটা ঘরে নীল আলো। সেই নীল আলোর ঘরে ক্যাটকে বসিয়ে রাখা হয়েছে, যার উপর স্যাটোর টর্চার করছে। অন্যদিকে লাল আলোর ঘরে প্রোটাগনিস্টকে আটকে রাখা হয়েছে। আমরা জানতে পারি যে প্রোটাগনিস্ট স্যাটোরকে যে সেই সুটকেসটা দিয়েছে তার মধ্যে সেই প্লুটোনিয়াম বা সেই ডিভাইসটা ছিল না, এবং স্যাটোর সেটাই জানার চেষ্টা করছে যে সেই প্লুটোনিয়ামটা সে কোথায় লুকিয়ে রেখেছে, এবং না বললে সে ক্যাটকে গুলি মেরে দেবে। সেই নীল ঘর থেকে স্যাটোর যে কথাগুলো বলছে সেই কথাগুলো প্রোটাগনিস্ট এবং আমরা কিছুই বুঝতে পারছি না। তবে সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন এবং সিনেমার এই সিনটা যদি আপনি রিভার্স করে দেন, তাহলে স্যাটোরের প্রত্যেকটা কথা শুনতে পাবেন। তো আমাদের প্রোটাগনিস্ট কোনো উত্তরই দিচ্ছে না, সেই কারণে স্যাটোর ক্যাটের পেটে একটা গুলি মারে, এবং যে গুলিটা ছিল ইনভার্টেড গুলি অর্থাৎ যেটা অলরেডি শুট হয়ে গেছে, এবং সেই গুলিটা উল্টে বন্দুকের নলের মধ্যে ঢুকে যাবে।
এখন এই প্রসেসটার মাঝখানে যে থাকবে, অর্থাৎ সেই গুলিটা যখন বন্দুকের নলের মাঝখানে ঢুকবে, এই প্রসেসের মাঝখানে যে থাকবে গুলিটা তার শরীরটাও ছেদ করে দেবে। তো স্যাটোর তাকে একটা ইনভার্টেড বুলেট দিয়ে শ্যুট করে। বাধ্য হয়ে প্রোটাগনিস্ট বলে দেয় যে সেই ডিভাইসটা বা সেই যন্ত্রটা কোন গাড়িতে লুকিয়ে রেখেছিল। তো সেই নীল ঘরে তো একটা স্যাটোর আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে লাল ঘরে আবার একটা স্যাটোর চলে আসে যে প্রোটাগনিস্টকে এবার গুলি মারতেই যাবে। সেই মুহূর্তে টেনেটের সৈন্যরা সেখানে চলে আসে, যাদেরকে সেই নেইল ক্যাভেলরি বলছিল। তারা এসেই আমাদের প্রোটাগনিস্টকে বাঁচিয়ে দেয় এবং স্যাটোর দৌড়ে সেই টার্ন স্টাইলের মধ্যে প্রবেশ করে এবং সে সম্পূর্ণ গায়েব। আমাদের প্রোটাগনিস্ট জিজ্ঞেস করে যে সে কোথায় গেল। সেই টেনেট সৈন্যগুলোর যে কমান্ডার রয়েছে বা যে হেড রয়েছে, যার নাম হচ্ছে আইভস, সে জানায় যে সে পাস্টে চলে গেছে, অতীতে চলে গেছে। যাই হোক, এবার নেলসকে দেখে তো আমাদের প্রোটাগনিস্ট প্রচণ্ড রেগে গেছে যে এ বেটা অনেক কিছু জানে, তা সত্ত্বেও কিছু বলছে না। তখন আইভস তাদেরকে জানায় যে সে টেম্পোরাল প্রিন্সার মুভমেন্ট ব্যবহার করছে। প্রিন্সার মুভমেন্ট হচ্ছে বেসিক্যালি একটা মিলিটারি ট্যাকটিক্স, যেটার মানে হচ্ছে কোনো শত্রুকে দুটো সাইড দিয়ে আক্রমণ করা। তবে টেম্পোরাল প্রিন্সার মুভমেন্টটা হচ্ছে আপনি সময়ের সাথে সেই প্রিন্সার মুভমেন্টটা দিচ্ছেন। আন্ডার স্যাটোর তার দুটো দল বানিয়েছে। একটা দলকে সময়ের আগে পাঠাচ্ছে, অর্থাৎ নর্মালে, যাতে তারা পরবর্তীতে দেখে নিতে পারে যে কি কি হবে, এবং আরেকটা দলকে সময়ের আগে পাঠাচ্ছে, কারণ তারা তো এবার জেনে গেছে যে কি কি হবে, সেই অনুযায়ী তারা এবার কাজগুলো করবে। এবার মাথা ঠান্ডা করে জিনিসটা বুঝুন। সেই টার্ন স্টাইল যে যন্ত্রটা, সেটার সাহায্যে যে কোনো জিনিসকে ইনভার্ট করে দেওয়া যায়, অর্থাৎ এবার সেটা সময়ের আগে রান করবে। এবার কোনটা সময়ের আগে এবং কোনটা সময়ের পরে সেটা বোঝার জন্যই দুটো ঘর করা হয়েছে এবং মাঝখানে একটা কাঁচ দেওয়া হয়েছে। একটা করে নীল আলো এবং আরেকটা হলে লাল আলো। যেটা লাল সেটা নর্মাল, অর্থাৎ আপনি ফরওয়ার্ডের টাইমে চলছেন বা নর্মাল সময়তে চলছেন, এবং যেটা নীল সেটা হচ্ছে ইনভার্টেড, সেটা উল্টো দিকে চলছে। সেই কারণে সেই নীল ঘর থেকে যে স্যাটোর কথা বলছিল তার কথাগুলো ইনভার্টেড ছিল, একদম উল্টো শোনাচ্ছিল। সেই স্যাটোর একটা মাস্ক পরেছিল এবং সে উল্টো হাঁটছিল কেন? সব উত্তর এখনই আমরা পেয়ে যাব স্যাটোরের পয়েন্ট অফ ভিউতে। লাল ঘরে থাকা স্যাটোর আমাদের প্রোটাগনিস্টকে গুলি মারতেই যাচ্ছিল, সেই মুহূর্তে টেনেটের সৈন্যরা সেখানে চলে আসে, যার কারণে স্যাটোর দৌড়ে সেই টার্ন স্টাইলে প্রবেশ করে। এবং এই টার্ন স্টাইল যন্ত্রটার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে না, আপনি অতীতে ট্রাভেল করতে পারবেন। এখন অতীতে টাইম ট্রাভেল করা মানে এমন না যে আপনি কোনো নির্দিষ্ট সময়তে গিয়ে পৌঁছাবেন, তা না। সময়টা বরং আপনার কাছে উল্টোভাবে চলবে। স্যাটোর সেই টার্ন স্টাইলের মধ্যে প্রবেশ করে এবং সেই নীল ঘর থেকে বেরোয়। সময় এখন তার কাছে উল্টো চলছে। তো সম্পূর্ণ ব্যাপারটা বোঝার জন্য টার্ন স্টাইলের কনসেপ্টটাও আপনাদের জানা প্রয়োজন। তো চলুন খুব শর্টকাটে বোঝাই আপনাদের। সো এটা ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন বাজে দুপুর 12টা, এবং আপনি আচমকা দেখলেন যে বেশ দূরে একটা মানুষ উল্টো হাঁটছে। আপনার কাছে জিনিসটা বড় দেখতে অদ্ভুত লাগবে না? আপনি ভাবলেন যে মানুষটা হয়তো পাগল টাগল হবে। যাই হোক, আপনি যখন দেখলেন মানুষটাকে তখন বাজে 12টা। আপনি এখন হাঁটছেন, হাঁটতে হাঁটতে 7টা বেজে গেছে, অর্থাৎ 7 ঘন্টা কেটে গেছে, এবং আপনি সামনে একটা যন্ত্র টাইপের দেখলেন কিছু, যে যন্ত্রটার নাম হচ্ছে টার্ন স্টাইল। আপনি সেই যন্ত্রের মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করে যখন বাইরে বেরিয়ে আসলেন তখন দেখছেন যে আপনার চারপাশের দুনিয়া উল্টো চলছে। আপনি নর্মাল, কিন্তু চারপাশের দুনিয়া উল্টো চলছে। আপনার ঘড়ির কাঁটা আগে কি হয়েছিল, 12টা থেকে বেড়ে 7টা হয়ে গেছিল, এখন আপনি দেখছেন ঘড়ির কাঁটা উল্টো চলছে, মানে 7টা থেকে 6টা, 5টা, 4টে এরকমভাবে উল্টো দিকে যাচ্ছে। তো এরকমভাবে সময় আগে যেতে যেতে কটা বেজে যায়? 12টা বেজে যায়। এবং আপনি দেখছেন যে আরেকজন মানুষ আপনার দিকে তাকিয়ে আছে এবং সে উল্টো চলছে, এবং সেই মানুষটাকে আপনি নিজেই। মনে আছে ঠিক দুপুর 12টার সময় আপনি একজন মানুষকে দেখেছিলেন সে উল্টো চলছিল? সেটা আপনি নিজেই ছিলেন। আপনি নিজেই পরবর্তীকালে গিয়ে সেই টার্ন স্টাইলে ঢুকবেন এবং সময়ের আগে রান করা শুরু করবেন, করে 12টার সময় এসে পৌঁছাবেন। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? প্রথমে আপনি যে ফরওয়ার্ডের টাইমে চলছিলেন, মানে নর্মাল সময়তে চলছিলেন, অর্থাৎ রেড, আপনি জানেন না যে আপনার পরে কি হবে। আপনি 12টার সময় আপনার জার্নি শুরু করেছিলেন, আপনি কিন্তু জানতেন না যে 1টার সময় 2টোর সময় কি হবে, কারণ আপনি ফিউচার জানেন না। কিন্তু এখন আপনি টার্ন স্টাইলের মাধ্যমে ইনভার্ট হয়ে গেছেন। আপনি কিন্তু জানেন যে এর আগে আগে কি ঘটবে, অর্থাৎ 6টার সময় কি ঘটেছিল, 5টার সময় কি ঘটেছে, 4টের সময় কি ঘটেছে, আপনি জানেন এটা। এবং স্যাটোর এই কাজটাই তো করছে। একটা টিমকে নর্মাল টাইমে পাঠাচ্ছে, যারা দেখে নিচ্ছে যে পরবর্তী আউটকাম কি আসবে, তারপর আরেকটা টিমকে ইনভার্ট করে দিচ্ছে, যারা সময়ের আগে গিয়ে সম্পূর্ণ মিশনটাকে আঞ্জাম দিচ্ছে। এই সিনেমাটা যারা যারা আপনারা দেখেছিলেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে দুটো ঘরে দুটো টার্ন স্টাইল রয়েছে এবং মাঝখানে কাঁচের একটা ব্যারিয়ার রয়েছে, এবং দুটো টার্ন স্টাইলের মধ্যেই আপনি একজন মানুষকেই ঢুকতে দেখছেন। কি করে? আমরা আসি আবার সেই শর্টকাট উদাহরণে। তো যেমনটা বলেছিলাম যে আপনি দুপুর 12টা থেকে 7টা অবধি জার্নি করে তারপর টার্ন স্টাইলে প্রবেশ করেছিলেন, অর্থাৎ আপনি কটার সময় টার্ন স্টাইলে প্রবেশ করলেন? 7টার সময়। এই 7টার সময়তেই আপনি টার্ন স্টাইলে প্রবেশ করেছেন এবং এই 7টার সময়তেই আপনি টার্ন স্টাইল থেকে বাইরে বেরিয়েছেন। সেই কারণে এক্স্যাক্ট এই টাইমেই টার্ন স্টাইলে আপনার দুটো ভার্সন দেখা গেছে, অর্থাৎ রেড যে টার্ন স্টাইলের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করছে, এবং আর একটা ব্লু যে টার্ন স্টাইল থেকে বেরিয়ে সময়ের আগে যাচ্ছে। ওয়েল, আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। আর যদি না বুঝে থাকেন তো এই ভিডিওটা কয়েকবার দেখুন এবং সিনেমাটা অবভিয়াসলি দেখুন।
যাই হোক, এবার সিনেমাতে আসি। ব্যাপার হচ্ছে যে আমাদের ক্যাটের পেটে তো গুলি লেগেছে, গুলিটা ইনভার্টেড বুলেট ছিল, এবং যে ক্ষতটা হয়েছে সেটা অত গভীর না, নর্মাল ইনজুরিতে সেটা শুকিয়ে যেত। কিন্তু যেহেতু ইনভার্টেড বুলেট, যার কারণে ক্ষতটা ইনভার্সে যাবে। একই সাথে ইনভার্টেড অবজেক্টগুলোর মধ্যে এক টাইপের রেডিয়েশন থাকে, যার ফলে ক্যাট রেডিয়েশন পয়জনিংয়েও ভুগতে পারে। তো সামান্য একটা ক্ষতর কারণে ক্যাট মরেও যেতে পারে। তাকে এখন কিভাবে বাঁচানো হবে, ব্যাপারটা আপনাদের আরো সহজ করে দিই। ধরুন আপনার হাতে কেউ গুলি মারলো, এখন হাতে গুলি লেগেছে, সময় মতন চিকিৎসা হলে আপনি বেঁচেই যাবেন, এটুকুনি তো আপনি জানেন। এক্ষেত্রে প্রত্যেকের এন্ট্রপি কিন্তু নর্মাল। যে বন্দুক দিয়ে গুলিটা চলেছে সেটা ইনভার্টেড না, এবং আপনিও ইনভার্টেড না। তো সেক্ষেত্রে ক্ষতটা কি হবে, নর্মালি যেমনটা হয় শুকিয়ে যাবে, অটোমেটিকলি সেই ক্ষত স্থানটা ঠিক হয়ে যাবে। তবে স্যাটোর তো ক্যাটকে একটা ইনভার্টেড বুলেট দিয়ে শুট করেছে, এটার ক্ষেত্রে কি সেটা নর্মালি শুকাবে? একদমই না। সে বুলেটের এফেক্টটাও তখন ইনভার্টেড ভাবেই চলবে, ন্যাচারালি সেই ক্ষতটা কখনোই শুকাতে পারবে না। তো তাকে বাঁচানোর এখন একটাই উপায়, যে ক্যাটকে ইনভার্ট করে দেওয়া, আর তারা সেটাই করে। অর্থাৎ ইনভার্টেড বুলেট দিয়ে শুট হয়েছে, সেই কারণে ক্যাটকেও ইনভার্ট করে দেওয়া হয় এবং তার ক্ষতটা এখন নর্মালি শুকিয়ে যাবে। একই সাথে স্যাটোর তো প্রোটাগনিস্টকে বলেছিল যে সে অতীতে গিয়ে ক্যাটকে হত্যা করে দেবে। প্রোটাগনিস্ট এটা হতে দিতে পারে না। একই সাথে প্রোটাগনিস্ট চায় যে এবার গিয়ে সে স্যাটোরকে আটকাবে, কারণ অবভিয়াসলি স্যাটোর তো জেনে গেছে যে কি হবে, প্রোটাগনিস্ট কোন গাড়িটা চালাবে, সবকিছুই সে জানে, কারণ সেটা অলরেডি ঘটে গেছে, এবং প্রোটাগনিস্ট স্যাটোরকে আটকাতে যায়। তবে নীল তাকে বাধা দেয়, কারণ একটা কনসেপ্ট আছে যে হোয়াট এভার হ্যাপেন হ্যাপেন, মানে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তবে আমাদের প্রোটাগনিস্ট তাও একটা লাস্ট ট্রাই করার চেষ্টা করে, সে যাবে এখন স্যাটোরকে আটকাতে। তবে ব্যাপার হচ্ছে যে তারা তো এই মুহূর্তে ইনভার্টেড রয়েছে, এখন সরাসরি প্রোটাগনিস্ট বাইরে তো বেরোতে পারবে না, এমনকি একটা ইনভার্টেড এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাও তো সে জানে না। তাকে একটা অক্সিজেন মাস্ক দেওয়া হয়, এবং এই জিনিসটা আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছি যে ইনভার্টেড সেটেরও একটা অক্সিজেন মাস্ক পড়েছিল। কেন? দেখুন, আপনি এই মুহূর্তে নর্মাল ফিল করছেন, আপনি নর্মালি চলছেন, কিন্তু আপনার চারপাশের দুনিয়া সম্পূর্ণ ইনভার্টেড রয়েছে, যার ফলে হাওয়া, বাতাস, অক্সিজেনের ফ্লো সব কিছু উল্টো হবে। আপনি যদি সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করেন, তো অবভিয়াসলি অক্সিজেন তো আপনার নাকে ঢুকবে না, কারণ আপনার লাংস, আপনার ফুসফুসটাও তো ইনভার্টেড রয়েছে এই মুহূর্তে। সেই কারণে তাদের আলাদা করে অক্সিজেন ক্যারি করতে হয়, ইনভার্টেড অক্সিজেন। আমাদের প্রোটাগনিস্ট যখন ফাইনালি সেই চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে এবং আমরা একসাথে এক্সপিরিয়েন্স করি যে এই ইনভার্টেড দুনিয়াটা কেমন দেখতে লাগে। সে সেখানে থাকে একটা গাড়ি চালানো শুরু করে, গাড়ির কন্ট্রোলটাও বড় অদ্ভুত, কারণ সবকিছু যেমনটা বললাম ইনভার্টেড। প্রোটাগনিস্ট চলে যায় ক্যাটকে বাঁচানোর জন্য, এবং যদি স্যাটোরের হাত থেকে সেই যন্ত্রটাকে উদ্ধার করা যায়, তবে তার প্ল্যান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, কারণ স্যাটোর তো এক কাঠি উপরে। এখন উদাহরণটা আমি আপনাকে দিয়ে দিই। ধরুন আপনি একটা কালো গাড়ি চালাচ্ছেন, এবং আপনি সামনে দেখলেন যে একটা খালি গাড়ি উল্টো দিকে অটোমেটিকলি যাচ্ছে রিভার্সে। আপনার কাছে একটা মূল্যবান যন্ত্র রয়েছে, আপনি সেটা লুকানোর জন্য সেই উল্টো গাড়ির মধ্যে সেটাকে ছুঁড়ে মারলেন। আবারও বলে দিই, আপনি একটা কালো গাড়ি চালাচ্ছিলেন, এবং যে গাড়িটার মধ্যে আপনি যন্ত্রটা ছুঁড়লেন সেটা একটা সাদা রঙের গাড়ি। এবার এখন আপনি ইনভার্টেড হয়ে গেছেন, মানে সবকিছু আপনার চারপাশে উল্টো হচ্ছে। আপনি দেখলেন আপনার সামনে একটা গাড়ি রয়েছে, এবং এটা হচ্ছে সেই সাদা গাড়ি যেটার মধ্যে আপনি যন্ত্রটা ছুঁড়ে ফেলেছিলেন, কিন্তু আপনার সেটা মনে নেই। আপনি এখন ইনভার্টেড হয়ে সেই সাদা গাড়িটাই চালাচ্ছিলেন যার মধ্যে সেই যন্ত্রটা রয়েছে। প্রথমে কি হয়েছিল, আপনি কালো গাড়ি থেকে আপনার যন্ত্রটা নিয়ে সেই সাদা গাড়িতে ছুঁড়ে মেরেছিলেন। এখন ইনভার্টেড, এখন কি হবে, সেই সাদা গাড়ি থেকে যন্ত্রটা অটোমেটিকলি সেই কালো গাড়িতে চলে আসবে। প্রোটাগনিস্ট প্রথমে দেখেছিল সেই সাদা গাড়িটা উল্টে রয়েছে, এখন তো সে সেই গাড়িটা চালাচ্ছে এবং এখনও সেটা সেই উল্টেই যায়। স্যাটোর চলে আসে প্রোটাগনিস্টকে মারবে বলে, সে সিম্পলি সেই গাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। সেখানে একটা ব্লাস্ট তো হয়, তবে আমাদের প্রোটাগনিস্ট মরে না। যেহেতু এখানে সব ইনভার্টেড, তো এখানে বডিতে হিট ট্রান্সফার হওয়ার বদলে ঠান্ডা ট্রান্সফার হয়েছে। সেখানে তার পুড়ে মরে যাওয়ার কথা ছিল, এখানে সে হাইপোথার্মিয়ায় ভুগেছে। সেই কারণে সময় মতন প্রোটাগনিস্টকে বাঁচিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তো এই মুহূর্তে তারা ইনভার্টেড রয়েছে, তারা একটা ঘরের মধ্যে রয়েছে যেখানে অক্সিজেন রয়েছে, সেই কারণে তাদের আলাদা করে মাস্ক পরতে হয়নি। এবার ব্যাপার হচ্ছে যে ক্যাট তো অনেক কিছু জেনে গেছে, কারণ অবভিয়াসলি প্রিয়া তো চাইবে না যে তাদের মিশনগুলো কম্প্রোমাইজ হয়ে যাক, সে চাইবে ক্যাটকে হত্যা করার। তবে আমাদের প্রোটাগনিস্ট এটা হতে দিতে পারবে না। সো তারপর আমাদের নেইল সম্পূর্ণ এক্সপ্লেন করে স্যাটোরের প্ল্যান। সেই প্লুটোনিয়াম 241 সেটা অ্যাকচুয়ালি একটা ডিভাইস, যেটা মেন অ্যালগোরিদমের 9টা অংশের মধ্যে একটা। অ্যাকচুয়ালি ভবিষ্যতে একজন সায়েন্টিস্ট একটা ফর্মুলা বানিয়েছিল, যেটা আমাদের সম্পূর্ণ দুনিয়ার, মানে আমাদের এই সম্পূর্ণ পৃথিবীর এন্ট্রপিটাকে রিভার্স করে দিতে পারে। তবে পরে সে রিয়েলাইজ করে যে জিনিসটা কতটা ভয়ঙ্কর, এবং সে সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে। তবে কোনো জিনিস তো লুকিয়ে রাখা যায় না, মানে অবভিয়াসলি আপনি যদি একটা ফর্মুলা কাগজে লেখেন সেটা কপি হয়ে যাবে, কোথাও আপলোডও করতে পারবেন না।
তো সেই কারণে সে সেই ফর্মুলাটাকে ফিজিক্যাল ফর্মে তৈরি করে, যেটাকে আমরা স্পর্শ করতে পারবো এবং সেটাকে 9টা খণ্ডে আলাদা আলাদা লুকিয়ে রাখে। এবং এই 9টা খণ্ড একত্রিত করলে সেই অ্যালগোরিদমটা অ্যাক্টিভেট হয়ে যাবে, যেটা আমাদের এই সম্পূর্ণ পৃথিবীর এন্ট্রপিটাকেই উল্টো করে দিতে পারে। অর্থাৎ একটা বৃহৎ ধ্বংস, মানুষ প্রাণী কোনো কিছুর আর কোনো অস্তিত্ব থাকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। তবে ভবিষ্যতের মানুষেরা যদি এই কাজটা করে থাকে, তারা আমাদের অতীতটাকে ধ্বংস করতে চাইছে। এখন অতীত ধ্বংস হয়ে গেলে ভবিষ্যতের অস্তিত্বটাই বা কিভাবে থাকবে? মানে এখানে তো একটা গ্র্যান্ডফাদার প্যারাডক্স তৈরি হচ্ছে না? মানে আপনি অতীতে গিয়ে যদি আপনার গ্র্যান্ডফাদার আপনার ঠাকুরদাকে হত্যা করে ফেলেন, তাহলে আপনার পিতার জন্ম হবে না। এখন আপনার পিতার জন্ম না হলে তো আপনারও জন্ম হবে না। এখন আপনার যদি অস্তিত্ব না থাকে, তাহলে আপনি অতীতে যাবেনই বা কি করে? তো এখানে এই কনসেপ্টটা মিলছে না, যার কারণে এখানে একটা প্যারাডক্স তৈরি হচ্ছে। এটা পসিবল না। মানে এই সিনেমাতে যে কনসেপ্টটা একটু আগেই বোঝানো হয়েছে যে হোয়াট এভার হ্যাপেন, মানে যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আপনি যেভাবেই হোক চেঞ্জ করতে পারবেন না। কিন্তু ফিউচারে যারা বসে রয়েছে তারা এটা মানে না, তারা একটা লাস্ট ট্রাই করতে চায়। তো সেই অ্যালগোরিদমটা অ্যাক্টিভেট হয়ে গেলে আসলেই বা কী হবে, সেটা এখনও জানা বাকি রয়েছে অবভিয়াসলি। তো যাই হোক, যেমনটা দেখেছিলাম যে তারা ইনভার্টেড রয়েছে, উল্টো যাচ্ছে, তাদেরকে আবার নর্মাল হতে হবে। নর্মাল হওয়ার জন্য আপনাকে আবার টার্ন স্টাইলে প্রবেশ করতে হবে। মানে ওই টার্ন স্টাইলের মধ্যে থেকেই আপনি সময়ের আগে যাচ্ছেন, আবার নর্মালে যেতে হলে সেই টার্ন স্টাইলেই প্রবেশ করতে হবে। এবং আমাদের প্রোটাগনিস্ট তো লক্ষ্য করেছিল না, সেই অসলো এয়ারপোর্টে একটা টার্ন স্টাইল ছিল, সেটাকে ইউজ করে তারা আবার নর্মাল হয়ে যাবে, এটাই তাদের প্ল্যান রয়েছে। তো এবার তারা অসলো এয়ারপোর্টের কাছে গিয়ে পৌঁছায়। এবং মনে আছে তো এই দিন অসলো এয়ারপোর্টে কি হয়েছিল? আমাদের প্রোটাগনিস্ট এবং নেইল তারা একটা প্লেন ঢুকিয়ে দিয়েছিল সেই ফ্রি পোর্টের মধ্যে, এখানে একটা বড় বিস্ফোরণ হয়েছিল। এই যে তারা এখন অসলো এয়ারপোর্টে এসেছে নর্মাল হওয়ার জন্য, অলরেডি তার দুটো ভার্সন এখানে রয়েছে। সো গল্পের শুরুতে সেই অসলো ফ্রি পোর্টে যেটা হয়েছিল, এখন আমরা সেটাই দেখতে পাই। অর্থাৎ প্রোটাগনিস্ট সেই মুখোশ পরা মানুষটাকে বন্দুক দেখিয়ে জিজ্ঞেস করবে যে কে তুমি, এখানে কেন এসেছো, এবং সেই মুখোশ পরা মানুষটা অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে যাবে, যেন কেউ তাকে টেনে নিয়েছিল। আসলে সেটা না, তারা বাইরে দাঁড়িয়েছিল এবং প্লেনের একটা ইঞ্জিন আচমকা চালু হয়ে যায়। এবার ভাবুন ব্যাপারটা, এই মুহূর্তে সবকিছু ইনভার্টেড রয়েছে, প্লেনের ইঞ্জিনটাও উল্টোই ঘুরছে। সেই পাখাগুলোর কাজটা কি? হাওয়াটাকে টানা। তবে যেহেতু এখানে ইনভার্টেড রয়েছে, তো সেই হাওয়া তো টানবে না, উল্টে হাওয়া ছাড়বে, এবং সেই হাওয়ার চাপেই আমাদের প্রোটাগনিস্ট সেই ফ্রি পোর্টের মধ্যে ঢুকে যাবে এবং সরাসরি সেই অতীতের যে প্রোটাগনিস্ট ছিল তার মুখোমুখি হবে। বোঝা গেল? এবার আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যায়। আমাদের প্রোটাগনিস্ট কোনো মতে তার নিজের সাথেই লড়াই করে করে সেই টার্ন স্টাইলের মধ্যে প্রবেশ করে, যাতে সে ইনভার্ট থেকে আবার ডিভার্ট হতে পারে। এখন সে নর্মাল, আর তখনই আবার নেইলের মুখোমুখি হয় সে। নেইল তো তাকে হাতে নাতে ধরেই নিয়েছিল, তার মুখোশটাও খুলে ফেলে দিয়েছিল, কিন্তু দেখে যে এইটা তো সেই প্রোটাগনিস্ট নিজেই। নেইল অনেক আগে থেকেই এই টেনেটের একটা এজেন্ট ছিল এবং সেই কারণেই সে এই প্রোটাগনিস্টকে তখন এখান থেকে যেতে দিয়েছিল। অন্যদিকে ক্যাটের ক্ষতটাও প্রায় ধীরে ধীরে ঠিক হয়ে এসেছে, ক্যাটকেও তারা ইনভার্ট থেকে ডিভার্ট করে নিয়েছে। এখন প্রোটাগনিস্ট ডিসাইড করে যে সে প্রিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং প্রিয়াকে জানায় যে 2 দিন পরে সে আবারও প্রিয়ার সাথে সাক্ষাৎ করবে, এবং প্রিয়া যাতে এবার প্রোটাগনিস্টকে না পাঠায় সেই প্লুটোনিয়াম 241 জিনিসটাকে চুরি করতে। একটু আগে তো আমরা দেখেছিলাম না যে প্রিয়া প্রোটাগনিস্টকে বলেছিল যে সেই প্লুটোনিয়াম 241 এটা যদি সে চুরি করতে পারে, তাহলে সে স্যাটরের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, স্যাটরের সাথে কথা বলতে পারবে। তো প্রিয়াই তো সবকিছু জানিয়েছিল তাকে, কিন্তু এখন যে তাদের মধ্যে এই মিটিংটা হচ্ছে, এটা প্রায় 2 দিন আগে। প্রিয়া তাকে জানায় যে এটা হওয়ারই ছিল, মানে সে প্রোটাগনিস্টকে বলতো, প্রোটাগনিস্ট এই মিশনটা করতো এবং স্যাটর তার কাছ থেকে এই ডিভাইসটা চুরি করে নিত। এটা অ্যাকচুয়ালি তাদেরই প্ল্যান ছিল, তারা নিজেরা কষ্ট করে সেই ডিভাইসটাকে খুঁজেনি, বরং স্যাটরকে দিয়েই কাজটা করিয়েছে। এখন তারা স্যাটরের থেকে সেই ডিভাইসটা নিতে পারবে, কিন্তু তারা তো জানে না যে এরপরে স্যাটর সেই ডিভাইসগুলো নিয়ে কোথায় যাবে, সে কোথায় লুকাবে। আমাদের প্রোটাগনিস্ট এটা জানে। প্রিয়ার কাছে এই ডিভাইসটার বেশ কিছু ইনফরমেশন রয়েছে, যেমনটা বলেছিলাম একজন ফিমেল সায়েন্টিস্ট এই যন্ত্রটাকে বানিয়েছিল ফিউচারে, এবং এই যন্ত্রটাকে বানানোর পর সে জাস্ট আত্মহত্যা করে নিয়েছিল। সেই ভয়ঙ্কর অস্ত্রটা বানানোর পর রিয়েলাইজ করেছিল যে সেটা কত বড় ক্ষতি করতে পারে, এবং তার থেকে কেউ সত্যটা না যাতে বার করতে পারে, সেই কারণে সে সেই যন্ত্রগুলোকে ইনভার্ট করে লুকিয়ে দিয়েছিল, যাতে সেই যন্ত্রগুলো অতীতে চলে যায় এবং তার থেকে যাতে কেউ সত্যটা না বার করতে পারে। এখন একটা যন্ত্র কিভাবে অতীতে যাবে? তার তো হাত পা নেই, তাই না? কেন গল্পের শুরুতে সেই বুলেটটাকে দেখলেন না? সেটাও তো ইনভার্টেড করা ছিল, তারও কি হাত পা ছিল? একটা অবজেক্টের এন্ট্রপি রিভার্স করে দেওয়া মানে সেটা ঠিক কোনো না কোনোভাবে অতীতে চলেই যাবে। এখন একটা এন্ট্রপি ক্রিয়েট হওয়ার জন্য তার একটা ওয়ার্ল্ড লাইনের প্রয়োজন। এই যেমন আমি আপনাকে একটা বল গড়িয়ে দিলাম এবং আপনি দিলেন একটা ছক্কা হাঁকি, সেই বলটার একটা ওয়ার্ল্ড লাইন ক্রিয়েট হয়েছে। এবার সেই বলটা আমার হাত থেকে যাবে আপনার ব্যাটের দিকে, আপনার ব্যাটের বাড়ি খেয়ে সেটা সরাসরি স্টেডিয়ামের বাইরে চলে যাবে। এটা হচ্ছে সেই বলটার ওয়ার্ল্ড লাইন। এবার এই বলটাকে যদি আমি সেই যন্ত্রটার মাধ্যমে ইনভার্ট করে দিই, তাহলে বলটা কি অটোমেটিকলি হাত পা গুজিয়ে আমার হাতে চলে আসবে?
একদমই না। আমাদের সেই রকমের রিয়্যাক্ট করতে হবে। আপনাকেও ব্যাটটা সেই কায়দায় চালাতে হবে যেন আপনি 6টা মেরেছেন, তবেই সেই বলটা আসবে। ঠিক এক্স্যাক্টলি অতীতে যেটা হয়েছে ঠিক সেইভাবে আমাদের রিয়্যাক্ট করতে হবে, যাতে সেই বলটার ওয়ার্ল্ড লাইনটা বজায় থাকে। বোঝা গেল? সেই জন্যই তো ডক্টর লরা প্রথমে বলেছিল যে তোমাকে এই বন্দুকের গুলিটা তুলতে হলে এমনভাবে রিয়্যাক্ট করতে হবে যেন তুমি সেই জিনিসটাকে হাত দিয়ে ফেলেছো। তবে সবকিছু শেষে একটাই তো প্রশ্ন, যে আগে কোনটা ঘটেছিল? আমি আগে বলটা গড়িয়ে দিলাম, তারপর আপনি ছক্কা মারলেন এবং তারপরে বলটার এন্ট্রপিটাকে আমরা রিভার্স করেছি, তারপরই বলটা উল্টো ঘুরে আমার হাতে চলে এসেছে। মোটমাট আগে তো আমি বলটা করেছিলাম, এটা তো আগে হয়েছিল। তাহলে এখন যেগুলো ঘটছে সেগুলো কি আগে হয়েছে? এর অ্যান্সার তো আমরা লাস্টে পাবো। ওয়েল, প্রোটাগনিস্ট জানে এখন তাকে কি করতে হবে, তবে সে চায় যে ক্যাটকে যাতে হত্যা না করা হোক। ক্যাট অবশ্যই অনেক কিছু জেনে গেছে, তবে এই মিশনে ক্যাট তাদেরকে যথেষ্ট সাহায্য করতে পারবে, কারণ স্যাটোরকে হাতে নাগালে আনতে হলে ক্যাটের সাহায্যই প্রয়োজন। এবং প্রিয়া প্রমিস করে যে ঠিক আছে, তারা ক্যাটকে হত্যা করবেন না। ওয়েল, এই টেনেট, এই যে সংগঠন, এটা অ্যাকচুয়ালি অতীতে বানানো হয়নি, এটা ভবিষ্যতে বানানো হবে। প্রিয়া তো বলেই নিয়েছিল যে আগুনের সাথে খেলা করতে হলে তো আগুনই ব্যবহার করতে হবে, তাই না? তাদের কাছেও একটা টার্ন স্টাইল রয়েছে এবং আইভস এবং তার টিম সেই টার্ন স্টাইলটা ব্যবহার করবে সময়ের আগে যাওয়ার জন্য। আমাদের প্রোটাগনিস্টকে এখন সেখানে যেতে হবে। প্রোটাগনিস্ট জানে যে স্যাটোর সেই অ্যালগোরিদমটাকে কোথায় লুকিয়ে রেখেছে। সেটা হচ্ছে সেই স্টার্স 12, যেখানে স্যাটোর বড় হয়ে যায়, সেই আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ল্যাবরেটরি। 14 তারিখে সেই স্থানে একটা বিস্ফোরণ লক্ষ্য করা গিয়েছিল, একটা কম্পন লক্ষ্য করা গিয়েছিল, এবং সেই 14 তারিখেই কিয়েভের সেই ওপেরাতে সেজ হয়েছিল, গল্পের শুরুতে যে সিনটা আমরা দেখেছিলাম। এবং সেই 14 তারিখেই ক্যাট এবং স্যাটোর তারা একটা ভ্যাকেশনে ছিল ভিয়েতনামে। স্যাটোরের হাতে আমরা একটা ব্যান্ড দেখেছিলাম, সেটা বেসিক্যালি ডেড ম্যান সুইচ। স্যাটোর খুব শীঘ্রই মরতে চলেছে, তার প্যানক্রিয়াটিক ক্যান্সার রয়েছে এবং সে গোটা দুনিয়াকে তার সাথে নিয়ে ডুববে। কোনোভাবে তার হার্ট রেটের সাথে সেই স্টার্স 12-এ একটা বোম রয়েছে, সেটাকে কানেক্ট করা। স্যাটোর মারা যাবে, একই সাথে সেই বোমটা ফাটবে এবং সেই অ্যালগোরিদমটাও অ্যাক্টিভেট হয়ে যাবে। তো স্যাটোরকে এই মুহূর্তে আচমকা মারা যাবে না, স্যাটোরকে ব্যস্ত রাখতে হবে এবং এই কাজটা একমাত্র ক্যাটই করতে পারবে। আমরা তো দেখেছিলাম যে স্যাটোর সেই টার্নস্টাইল ব্যবহার করে কিন্তু অতীতে গেছিল। সে অতীতে কোথায় যাবে? সেই ভিয়েতনামের সেই ইয়াচেই তো যাবে, কারণ সেই দিনই সে স্যাটোরকে সব থেকে হ্যাপি দেখেছে। ওই দিনই স্যাটোর সুসাইড করবে বলে প্ল্যান করেছিল। ক্যাটের দায়িত্ব যে তাকে একটু ব্যস্ত রাখা, যাতে সে ঝট করে না মরে। স্যাটোরকে ততক্ষণ ব্যস্ত রাখতে হবে যতক্ষণ না আমাদের এই প্রোটাগনিস্ট এবং তার টিম সেই অ্যালগোরিদমটাকে সেই স্টার্স 12 থেকে উদ্ধার করে না আনে। বোঝা গেল এবার ব্যাপার? তাদের প্রত্যেককেই সেই 14 তারিখে যেতে হবে। সো সময় এসে গেছে। প্রিয়া কি বলেছিল? আগুনকে তো আগুনের সাথেই খেলতে হবে। স্যাটোর এতদিন ধরে সব লড়াইয়ে জিতে এসেছে কারণ সে টেম্পোরাল প্রিন্সার মুভমেন্ট ব্যবহার করছিল, এবং আমাদের এই টেনেট গ্রুপ সেটাই করবে। তারা দুটো গ্রুপ বানিয়েছে, ব্লু টিম এবং রেড টিম। রেড টিম যারা নর্মালি সেই স্টার্স 12-এ যাবে, তাদের মিশনটা করবে এবং চলে এসে খবর দেবে। অন্যদিকে ব্লু টিম যারা ইনভার্টেড থাকবে, তারা জেনে গেছে যে সেই রেড টিমের সাথে কি কি হবে। আমাদের প্রোটাগনিস্ট এবং আইভ তারা রেড টিমের মধ্যে রয়েছে, অর্থাৎ নর্মাল সময়তে। অন্যদিকে নীল, সে কিন্তু ব্লু টিমে রয়েছে, অর্থাৎ সে ইনভার্টেড রয়েছে। তো এরপরে সেই স্টার্স 12-এ একটা বড় যুদ্ধ শুরু হয় স্যাটোরের লোকেদের সাথে আমাদের টেনেটের গ্রুপে। এবং এই সিনটা বহু মানুষের কাছে কনফিউজিং লেগেছে, এবং কনফিউজিং লাগাটাই স্বাভাবিক, কারণ একদল সৈন্য ইনভার্টেড রয়েছে, একদল সৈন্য রিভার্টেড রয়েছে, বহু অবজেক্ট সেখানে আবার ইনভার্টেড রয়েছে, বহু অবজেক্ট আবার নর্মাল রয়েছে। তো আপনাকে বুঝে শুনে সেভাবে কাজ করতে হবে। অন্যদিকে ক্যাটকেও তো সেই স্যাটোরের ইয়াচে পাঠানো হয়েছে। সে ঠিক সেই ড্রেসটা পরে যায় যে ড্রেসটা সেই স্থানে পড়েছিল প্রথমে, যাতে স্যাটোর কিছুই না বুঝতে পারে। স্যাটোর সেখানে তো ছিল না, তবে কিছু সময় বাদে সে ফিরে আসে। অন্যদিকে ক্যাট, তার আচরণটা একটু ভিন্ন। সে কিন্তু আর রেগে নেই, বরং সে স্যাটোরকে এবার ভালোবাসছে। অন্যদিকে আসল যে ক্যাট এবং তার ছেলে ম্যাক্স এই স্থানে ছিল, তারা তো রাগ করে বেরিয়ে গেছিল, মনে আছে তো? অর্থাৎ একই সময়তে এখানে দুটো ক্যাট রয়েছে। ওয়েল, এই ক্যাট মিথ্যে কথা জানায় যে সে একা এসেছে স্যাটোরের সাথে সাক্ষাৎ করবে বলে, এবং তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। তখন স্যাটোর ফোন করে তার ছেলেকেও ডাকিয়ে নেয়। এবার এই যুদ্ধক্ষেত্রে আসা যাক। আইভস এবং প্রোটাগনিস্ট তারা লড়াই করতে করতে ফাইনালি সেই বাংকারের মুখে চলে আসে, যেখানে স্যাটোর এক চালা, যার নাম ছিল ভলকভ, সে কিছু ট্রিপার মাইন লাগিয়ে রেখেছিল। আইভস এবং প্রোটাগনিস্ট যখন সেই বাংকারের মধ্যে প্রবেশ করে, তখন সেই বোমটা বিস্ফোরণ হয় এবং তাদের বেরোনোর রাস্তাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে আমরা ফরওয়ার্ডের টাইমে দেখছি। অন্যদিকে নেইল কিন্তু আবার ইনভার্টেড রয়েছে। সে দেখতে পায় যে ভলকভ সেই মাইনের মুখে বোম লাগাচ্ছে, মানে সে তো সময়ের আগে যাচ্ছে না, তো সে সব কিছু ইনভার্টেড দেখবে, আগে দেখবে। সেই কারণেই সে স্যাটোরের তৈরি সেই টার্ন স্টাইলটা ব্যবহার করে নিজেকে ইনভার্ট থেকে রিভার্ট করে নেয় এবং প্রোটাগনিস্ট এবং আইভসকে আটকানোর চেষ্টা করে, তাদেরকে সাবধান করার চেষ্টা করে যে সেই মাইন এন্ট্রান্সে কিছু বোম লাগানো রয়েছে। তবে প্রোটাগনিস্ট এবং আইভস অলরেডি তারা প্রবেশ করে ফেলেছে এবং সেই বোমটাও ফেটে যায়, অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আইভস এবং প্রোটাগনিস্ট তারা ভেতরে প্রবেশ করে এবং দেখতে পায় যে সেই ভলকভ সেই বোমটাকে মাটির একদম গভীরে পুঁতে দেওয়ার চেষ্টা করছে।
যাতে সেটা কাউর হাতে না লাগে। মাঝখানে একটা গেট রয়েছে যেটা লকড করা। গেটের ওপারে একটা টেনেট সৈন্যর মৃতদেহ পড়ে রয়েছে। সেটা সেখানে কিভাবে আসলো না সেটা পরে জানবো। তবে গেট তো আটকানো। তারা এখন কি করবে? সেই গেটে একটা রেডিও লাগানো, যে রেডিওর মাধ্যমে স্যাটোর তাদের সাথে কথা বলছে। মোটামুটি স্যাটোর তো এক কাঠি উপরে, যেমনটা বললাম। সে জানে যে এই সিচুয়েশনটা আসবে, সে জানে যে আইভস এবং প্রোটাগনিস্ট সেখানে আসবে এবং তারা সেই বোমটাকে ডিফিউজ করার চেষ্টা করবে বা সেই অ্যালগোরিদমটাকে চুরি করার চেষ্টা করবে। তবে স্যাটোর তো এটা হয়তো সহজে হতে দেবে না। সে ভলকভকে বলে যে সরাসরি সেই প্রোটাগনিস্টের মাথায় গুলি মারতে। স্যাটোর জাস্ট সেই গুলির আওয়াজটা শুনতে চেয়েছিল এবং সে শুনতে পায়। তখনই ক্যাট তার থেকে ফোনটা নিয়ে নেয় এবং বলে যে এই সুন্দর মুহূর্তটা সে যাতে একটু শান্তিতে ভালো মতন তার সাথে কাটায়। তবে গুলির আওয়াজটা কিসের ছিল? ওয়েল, গেটের ওপারে যে মৃত টেনেট সৈন্যটা ছিল সে আচমকা জীবিত হয়ে যায় এবং সেই গুলিটা সরাসরি নিজের মাথায় নিয়ে নেয় এবং গেটটা আচমকা খুলে দেয়, যার ফলে প্রোটাগনিস্ট এবং আইভস ভেতরে ঢুকে ভলকভকে হত্যা করে সেই অ্যালগোরিদমটা হাতিয়ে নেয়। অন্যদিকে আমাদের নেইলকে দেখেছিলাম যে ইনভার্ট থেকে রিভার্ট হয়ে গেছিল। সে সরাসরি একটা গাড়ি নিয়ে সেই মাইনের একদম উপরে প্রবেশ করে এবং গর্ত থেকে একটা দড়ি নিচে ফেলে দেয়। হাতে বেশি সময় নেই। হাতে সময় এই কারণে নেই কারণ আমাদের ক্যাট আর নাটক করতে পারছে না। সে অ্যাকচুয়ালি স্যাটোরকে তো ভালোবাসে না, অনেক নাটক করেছে, তবে এই নাটক আর তার দ্বারা সহ্য হচ্ছে না। তার কাছে একটা বন্দুক ছিল যেটা দিয়ে সরাসরি সে স্যাটোরকে গুলি মেরে হত্যা করে দেয়। আর মনে আছে তো সেই ডেডম্যান সুইচ, স্যাটোর মরলে সরাসরি সেই বোমটা বিস্ফোরণ হবে এবং সেই বিস্ফোরণের সাথে সাথেই সেই অ্যালগোরিদমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তবে সেটা আর হয় না কারণ নেইল সেই উপর থেকে নিচে দড়ি ফেলে দিয়েছে এবং যে দড়িটা ধরেই বিস্ফোরণ হওয়ার আগেই আইভস এবং প্রোটাগনিস্ট সেই অ্যালগোরিদমটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে ক্যাট, সে তো স্যাটোরকে হত্যা করে ফেলেছে। তার বডিটা দড়িতে বেঁধে জলে ফেলে দেয়। সে মাহিরকে কন্ট্যাক্ট করে যাতে সে বোটটা নিয়ে আসে এবং তারা যাতে পালাতে পারে। ক্যাট স্যাটোরের সেই ইয়াস্ট্রা থেকে সরাসরি একটা বড় ডাইভ মারে। আর তখনই এই স্থানের যে অরিজিনাল ক্যাট এবং তার ছেলে ছিল তারা ফিরছিল। মনে আছে ক্যাট একটা কথা বলেছিল প্রোটাগনিস্টকে যে সে রাগ করে চলে গেছিল, কিন্তু স্যাটোর ফোন করে আবার তাদের ডাকে এবং সে ফেরার সময় লক্ষ্য করে একটা মেয়ে স্যাটোরে সেই ইয়ার্ড থেকে একটা লম্বা ডাইভ মারে জলে। সেই মেয়েটাকে দেখে তার হিংসা হয়। ওটা অ্যাকচুয়ালি ক্যাট নিজেই ছিল। অন্যদিকে আমাদের প্রোটাগনিস্ট নেইল এবং আইভস তারা এখন নিরাপদ। আইভস সেই অ্যালগোরিদমটাকে ভাগ করে 3টে খণ্ডে করে দিয়েছে এবং 3জনের কাছে 3টে টুকরো রয়েছে। আইভস সেখান থেকে চলে যায়। অন্যদিকে নেইল তার কাছে থাকা সেই খণ্ডটাকেও প্রোটাগনিস্টকে দিয়ে দেয়। প্রোটাগনিস্ট যখন ফাইনালি তাকে জিজ্ঞেস করে যে নেইল অ্যাকচুয়ালি তাকে কে রিক্রুট করেছিল, নেইল জানে যে তুমি। এক্স্যাক্টলি, এই প্রোটাগনিস্টই মেন ক্যারেক্টার যেই কমপ্লিটলি টেনেট সংগঠনটাকে বানিয়েছে। ভবিষ্যতে সে নীলকে ভাড়া করবে, নীল সেই যন্ত্রটা ব্যবহার করে অতীতে যাবে। এই কমপ্লিট প্ল্যানটাই তার। বাই দ্য ওয়ে, নীলের সেই ব্যাগটা আমরা লক্ষ্য করতে পারি, একটা রেড ট্যাগ মতন রয়েছে। এই ব্যাগওয়ালাই তো একজন মানুষ ছিল না যে প্রোটাগনিস্টকে সেই ওপেরাতে বাঁচিয়েছিল এবং সেই মাইনের মধ্যে লক হওয়ার দরজার ওপারেই তো একজন মৃত সৈন্য পড়েছিল যার ব্যাগে সেম লাল ট্যাগ ছিল এবং যে ভলকভের সেই গুলিটা সরাসরি নিজের মাথায় নিয়ে ইনভার্ট হয়ে সেখান থেকে বেরিয়ে যায়, সেটাই হচ্ছে নীল। নীল এখন চলেছে সেই সেম ওয়ার্ল্ড লাইনটাকে বজায় রাখার জন্য। কথার অর্থ হচ্ছে যে নীল অবশেষে মারা যাবে। দেখুন, সেই দরজাটা যদি না খোলা যেত তাহলে ভলকভকে তো আটকানো যেত না। সেই অ্যালগোরিদমটা লুকিয়ে দিত এবং সেই বোমটা ব্লাস্ট হয়ে যেত। কাউকে তো আগে সেই স্থানে প্রবেশ করতেই হতো। আর তখনই নীল এগিয়ে আসে। সে এখন গিয়ে নিজেকে ইনভার্ট করবে, সময়ের আগে সেই মাইনে প্রবেশ করবে এবং ভলকভের গুলিটা নিজে মাথায় খাবে। অর্থাৎ যে গুলিটা প্রোটাগনিস্টের উদ্দেশ্যে সে চালিয়েছিল সেটা নীলের মাথায় লাগবে। ওয়েল, এই ছিল নীলের জার্নি। বলতে গেলে একটা ফ্রেন্ডশিপের এন্ড। এটা তাদের বন্ধুত্ব শুরু হবে ভবিষ্যতে এবং শেষ হবে অতীতে গিয়ে। নীল জানায় যে এই কমপ্লিট অপারেশনটাই একটা টেম্পোরাল প্রিন্সের মুভমেন্ট ছিল যেটাকে এই প্রোটাগনিস্ট চালিয়েছিল। কমপ্লিট অপারেশন বলতে গল্পের শুরু থেকে একদম ভবিষ্যৎ পর্যন্ত যে জিনিসটা আগে এবং পরে হচ্ছে, এই কমপ্লিট অপারেশনটা। এই জন্যই তো একটু আগে আমি আপনাদের বলেছিলাম না যে এতক্ষণে যে জিনিসগুলো ঘটছে সেগুলো অলরেডি আগে হয়ে গেছে। ক্যাট স্যাটোরকে হত্যা করলো, ক্যাট তারপর সেখানে চলে গেল। এটা হচ্ছে সেই স্যাটোর যে ভবিষ্যৎ থেকে ট্রাভেল করে এই স্থানে এসেছিল। তবে এই স্থানের যে স্যাটোর ছিল সেও তো ভবিষ্যতে গিয়ে সেম কাজটাই করবে। বারবার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এই সিনেমাটাকে আর একটু জটিল বানিয়ে দিয়েছে। বাট আপনার প্রেজেন্টটাকে জীবিত রাখতে হলে তো এটা করতেই হতো। এখন প্রশ্ন আসছে যে ভবিষ্যতের মানুষরা কি তাহলে জিতে যাবে? অবভিয়াসলি তারা কোনোদিনই তো জিততে পারবে না। নীল কি বলেছিল যে হোয়াট এভার হ্যাপেন্ড, মানে যেটা হওয়ার সেটা হয়েছে, আপনি পরিবর্তন করতে পারবেন না, প্রিডেস্টিনড। বর্তমানে আমরা পৃথিবীটাকে এতটা দূষিত করে ফেলেছি যে ভবিষ্যতে মানুষেরা আর এখানে বসবাস করতে পারছে না। সেই কারণে তারা এত বড় একটা স্টেপ নিয়েছে। তারা জানে যে অ্যালগোরিদম অ্যাক্টিভেট করলে হয়তো সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, তা সত্ত্বেও তারা এই রিস্কটা নিতে রাজি হয়ে গেছে যে অন্তত পৃথিবী যাতে একটা চান্স পায়। তো তারা এই রাস্তাটাকে বেছে নিয়েছে। তো কি খারাপ অবস্থা।
আর এখন অতীতে টেনেট সংগঠন ঠিক কিন্তু অ্যালগোরিদমটাকে লুকিয়ে রাখলো, অর্থাৎ যারা এই টেনেটদের সাথে লড়ছে তারা অ্যালগোরিদম পাবে না এবং ভবিষ্যতে যেটা হওয়ার সেটাই হবে। পৃথিবী যেমন খারাপভাবে চলছে, গ্লোবাল ওয়ার্মিং, দূষণ, সেরকমভাবেই চলতে চলতে পৃথিবীটা আবার ধ্বংস হবে। যাই হোক, আমাদের প্রোটাগনিস্ট তো বুঝে গেছে যে এই সব কিছুর পিছনে সেই রয়েছে। সে প্রিয়ার সাথে সাক্ষাৎ করে। প্রিয়া তাকে প্রমিস করেছিল যে সে ক্যাটকে হত্যা করবে না, কিন্তু প্রিয়া সত্যি ক্যাটকে চলে যায় হত্যা করার জন্য। তবে প্রোটাগনিস্ট প্রিয়াকে এটা করতে দেয় না। সে প্রিয়াকে হত্যা করে দেয় সেখানে এবং ক্যাট তার ছেলেকে নিয়ে নিরাপদে সেখান থেকে বেরিয়ে যায়। এটা হচ্ছে ফার্স্ট টাইম যে ক্যাট ফাইনালি তার ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যায়, কারণ এতদিন সে তার ছেলের সাথে সাক্ষাৎ করতে পারতো না, একমাত্র এই ছুটির টাইমে সে তার ছেলেকে দেখতে পারতো। তবে প্রিয়াকে হত্যা করাতে কি ভবিষ্যতে কোনো এফেক্ট পড়বে? না, একদমই না। যেমনটা বললাম, যেটা হওয়ার সেটা হবে এবং প্রোটাগনিস্ট এটা বুঝে গেছে, সেই কারণে সে এখন যেটাই করুক ভবিষ্যৎ চেঞ্জ হবে না। ঠিক একটু আগে সেই ক্রিকেট বলের যে ওয়ার্ল্ড লাইনের আপনাদের গল্পটা শোনালাম, যে আমার হাত থেকে বলটা বেরোয় এবং আপনার ব্যাটে লেগে সরাসরি সেটা 6 হয়ে যায়, সেই বলটা ইনভার্ট হয়ে গেলে সরাসরি স্টেডিয়াম থেকে ব্যাটে এসে বাড়ি খাবে এবং ব্যাট থেকে আমার হাতে চলে আসবে। সে যে ওয়ার্ল্ড লাইনটা বজায় রেখেছে, সে যে তার এন্ট্রপিটা বজায় রেখেছে, সেটার থেকে সে কখনো ভটকে যাবে না, সরে যাবে না। সো ঠিক এখানেও সেরকম, যে লাইনটা ধরে আমরা অতীত থেকে ভবিষ্যতে গেছি, সেই লাইনটা কখনো ভঙ্গ হবে না। ভবিষ্যতে সেটা যখন হয়েছে, এখন আমরা যাই করি ভবিষ্যতে সেটাই হবে। সো এই হচ্ছে টেনেটের স্টোরি। আমি জানি না আমি কতদূর আপনাদের বোঝাতে পারলাম। যদি বুঝতে সমস্যা হয় এখনও, তো আমি হাইলি রেকমেন্ড করবো যে সিনেমাটা অন্তত দেখুন এবং দেখে এই ভিডিওটা অন্তত 2 বার দেখুন। আবার হয়তো কিছু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং যাদেরকে বোঝাতে পেরেছি তারা ভিডিওটা লাইক করতে একদমই ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না। রিসেন্টলি আমি ফেসবুকে টেনেট রিলেটেড একটা পোস্টও করেছিলাম, যেটা থেকে হয়তো গেস করেই ফেলেছিলেন যে আমি রিসেন্টলি টেনেটের ভিডিও ছাড়বো। সো এরকমই কিছু কন্টেন্ট এবং আপডেটেড থাকতে হলে আমাকে অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে একদমই ভুলবেন না। লিঙ্কগুলো ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার অ্যান্ড বাই।